নীরব পড়ে পড়ে সংসারে অন্ন ধ্বংস করছিস তুই। কি এমন কাজে জয়েন করেছিস? এখনো টাকা সংসারে তুলে দিতে পারছিস না? তোকে যত দ্রুত সম্ভব আমার সংসার থেকে বের করে দেব। ভাবি, সবে আমি চাকরিতে জয়েন করেছি, এত তাড়াতাড়ি আমি কোনো টাকা দিতে পারবো না। আর কয়েকটা মাস সময় দাও, তোমার হাতে আমি টাকা তুলে দেব। মনে মনে ভাবছি, না, ভাবিকে আমার কাজের বিষয়টা বলা যাবে না। ও আচ্ছা, আপনাদের তো বলা হলো না, ইনি হলেন আমার একমাত্র ভাইয়ার বউ, আমার ভাবি। কেমন মানুষ সেটা তো একটা কথাতেই বুঝতেই পেরেছেন, কিন্তু এখন অনেকটা বাকি আছে বোঝার। আর আমি কি করি সেটাও বুঝতে পারবেন। ভাবি আবারও বলে উঠল, কি কাজ করিস তুই, যার টাকা দিতে তোর আরো অনেকটা সময় লাগবে? সেটা আমি তোমাকে বলতে পারবো না, এটা সম্পূর্ণ গোপন রাখা হলো। আমি তোমাকে কয়েকদিন পরে সব জানাবো। ভাবি আমার গালে একটা চড় বসিয়ে দিল, তারপরে বলতে লাগলো, জানোয়ার, আমার মুখে মুখে কথা! তুই কি কাজ করিস সেটা জানার মোটেও আগ্রহ নেই আমার। আমার সংসারে থাকতে হলে তোকে টাকা দিয়ে থাকতে হবে। এইসব শুনে আমি কিছু না বলে সেখান থেকে চলে যেতে নিলে দু হাত দিয়ে আমার পথ আটকে দাঁড়ালো ভাবি। আমি হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম আমার অফিসের সময় শুরু হয়ে গেছে। অফিসে দেরি হয়ে গেলে বসের কাছে কথা শুনতে হতে পারে, তাই ভাবিকে রাস্তা থেকে সরিয়ে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। আমি রাস্তায় এসে দাঁড়াতেই দেখতে পেলাম একটা গাড়ি আমাকে নিতে এসেছে। আমি গাড়ির ভিতরে উঠতেই ভাবি সন্দেহজনক দৃষ্টিতে তাকালো আমার দিকে। কি এমন কাজ করে যার জন্য গাড়ি পাঠানো হয় বাড়িতে? কোনো গুন্ডা নয় তো? আমি সীমা, আর আমার চোখে ফাঁকি দেওয়া, এটা তো আমি হতে দেব না। ঘরের ভিতরে পায়চারি করতে থাকে ভাবি, আর অনেক কিছুই ভাবতে থাকে। তখনই তার মা সাইদা ফোন করে। শ্রীমা মানে আমার ভাবি অন্য মনস্ক হয়ে রিসিভ করে ফোনটা। হ্যালো, কে বলছেন? সীমা, কি হয়েছে তোর? আমি তোর মা। আজকে তুই কল না দেখে রিসিভ করেছিস? হ্যালো মা, তুমি? আসলে আমি খেয়াল করিনি, হঠাৎ ফোন করলে যে। কিছু হয়েছে? মা তার মেয়েকে কারণ ছাড়া ফোন করতে পারে না। তুই কি নিয়ে এত আপসেট আছিস আমাকে বল। নীরবকে নিয়ে আমি অনেক আপসেট আছি। কত বছর ধরে ওকে বিনামূল্যে খাইয়ে চলেছি। আমার স্বামীর টাকাগুলো দু হাতে ওর পিছনে উড়াচ্ছে। প্রতি মাসে আমার জামাই মোটা টাকা হাত খরচ দেয় ওকে। এখন একটা চাকরি পেয়েছে, তাতেও হাত খরচ চাইছে। বলেছি আমার ঘরে খাচ্ছিস, এবার টাকা দে। বলছে আরো কয়েক মাস সময় লাগবে। তাহলে ওকে বাড়িতে কেন রেখেছিস? ছলে বলে ওকে বাড়ি থেকে বের করে দে। এটাও তো সত্যি, ওকে বসিয়ে আর কতদিন খাবি? মা মরা একমাত্র ভাই, তোমার জামাই ওর কোনো কমতি রাখে না। আমি যদি বের করে দিতে বলি, সে কি তার ভাইকে বের করে দিতে দেবে? দেখা যাবে উল্টো আমাকেই তোমার কাছে পাঠিয়ে দেবে। না হলে কবেই তাড়িয়ে দিতাম। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। দেখি আমি আজকের ভিতরে আসতে পারি কিনা। যতই হোক, তোর মা এখনো বেঁচে আছে। ভাবির আম্মু সাইদা আন্টি তার মেয়ের খোঁজ খবর নিয়ে কল রেখে দিল। ভাবি অক্লান্ত পরিশ্রম করতে থাকে সংসারে। ঘন্টা কয়েক পরেই সাইদা আন্টি বাসে করে মেয়ের বাড়িতে চলে আসলো। শাশুড়িকে দেখে নিলয় মানে আমার ভাইয়া খুশি হয়ে সেলাম করে বলল, মা ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি, আমিও ভালো আছি। আপনি আপনি আসবেন আগে তো বলেননি, তাহলে আমি নীরবকে বাস স্ট্যান্ডে পাঠাতাম। তোমার ভাইয়ের সময় আছে আমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসার? তোমার ভাই এখন চাকরি করছে, আমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসার সময় আছে ওর? নীরবকে আমি মানুষের মতো মানুষ করেছি, ওর প্রতি আমার অঢেল বিশ্বাস। আমি যদি ওকে কিছু আদেশ করি, ও আমার আদেশ সবসময় পালন করে। কথাটা বলে ব্যাগ হাতে ভাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে। টিফিন ক্যারিয়ারটা স্ত্রী সীমার হাতে দিয়ে সোফাতে বসে জুতোর মোজাগুলো খুলতে থাকে। ভাবি তার মাকে চোখের ইশারা করলেই সাইদা আন্টি ছুটে এসে ভাইয়ার পাশে বসে। পাশের টেবিল থেকে পানি ঢেলে এক গ্লাস ভাইয়ার দিকে এগিয়ে আমতা আমতা করে বলতে থাকে, শুনেছি তোমার ভাই নাকি চাকরি করছে, এখনো 1 টাকা সংসারে দেয়নি। ও কি কোনো মেয়ের চক্করে পড়েছে? আজকালকার মেয়েরা কিন্তু ভালো না, ছেলেদের পটিয়ে ওদের টাকা খেয়ে তারপরে আবার চলে যায়। আমার মনে হয় নীরব এমন বোকামি করবে না, কারণ ও আমার ভাই। এখন ওর কেরিয়ার গঠনের সময়, এখন দু হাতে টাকা উড়াবে না। তাহলে এখন টাকা দিয়ে কি করবে? সীমা নীরবের কাছে টাকা চেয়েছে, নীরব বলেছে কয়েক মাসের পর সে টাকা দিবে। শাশুড়ির কথায় চরম রেগে গেল ভাইয়া।
মোজাটা ফেলে দিয়ে রাগান্বিত কণ্ঠে ভাবিকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আমি কতদিন বারণ করেছি সীমা, আমার ভাইকে কখনো তুমি জোর করবে না। তুমি তবুও কেন ওর কাছে টাকা চেয়েছো? তোমার কিসের তো টাকার লোভ? এই নিয়ে গতকাল রাতে আমি তোমাকে অনেক বুঝিয়েছি, তুমি তবুও আবার সে কাজটা করেছো। মেয়েকে এভাবে ধমকানোতে সাইদা আন্টি আগ বাড়িয়ে বলে, সীমা তো ঠিক কাজ করেছে। তুমি শুধু কেন আমার মেয়েটাকে বকছো? একজন মানুষকে কতদিন বসে বসে খাবে? বসে খেলে রাজ্যেরও অন্ন ধ্বংস হয়ে যায়। আমি একজন মানুষকে নয়, দুইজন মানুষকে খাওয়াচ্ছি। নীরব আমার একমাত্র ভাই। বাবা মা মারা যাওয়ার আগে নীরবকে আমার হাতে তুলে দিয়েছি, তাই নীরবের থেকে আমি 1 টাকাও নিব না। ও যদি দিতে চাই তবুও আমি নিব না। বাকি রইল আমি আপনার মেয়েকেও বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, তাকেও টাকা দিতে বলুন। রাগ দেখিয়ে ভাইয়া ঘরে চলে গেলে ভাবি এবার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রাগে ফুসফুস করতে করতে বলে, তোমাকে আমি একবার বারণ করেছি আমার নাম না বলতে, তবুও তুমি আমার নাম বললে কেন? ধ্যাৎ, তুমি পরিস্থিতি আরো বিগড়ে দিলে। তারপরে ভাবি রাগ দেখিয়ে রান্নাঘরে চলে গেলে সাইদা আন্টি সোফাতে মাথা নিচু করে বসে থাকলো। একমাত্র মেয়ে হওয়ার কারণে তার মেয়েকে ভয় পায় সাইদা আন্টি। আন্টি মনে মনে ভাবতে থাকলো, নীরবের বিয়ের বয়স হয়েছে, এভাবে চলতে থাকলে দেখা যাবে নিলয় ও নীরবের বইয়ের ঘর সংসারের দায়িত্ব নিলয় নিচ্ছে। মেয়ের সংসার বাঁচাতে অন্য ফোন দিয়ে আটতে হবে আমায়। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজ শুক্রবার হওয়ার কারণে আজ নিলয় ও নীরব কেউ অফিসে যায়নি। নিলয় পত্রিকা পড়ছে ও চায়ের কাপে চুমুক দিচ্ছে। তখনই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নীরব আসে ড্রয়িং রুমে। চা খাওয়ার মাঝে সাহিদা সীমাকে চোখের ইশারা করলে সীমা চা নিয়ে উপস্থিত হয় নীরবের কাছে। চায়ের কাপটা নীরবের হাতে দিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলে, তুমি বাজারে যাবে কখন? প্রতি শুক্রবার যখন যাই তখন যাব। সকাল সকাল বাজারে গেলে সবজি তরকারি উঠে না, তাই বেলা করে বাজারে যাব। আজকে তুমি একটু তাড়াতাড়ি বাজারে যাও, সামনের সপ্তাহে আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। ঘরে যে অলংকারগুলো আছে সেগুলো একটু ওয়াশ করে নিয়ে আসতে হবে। যাবে জন্মদিনের অনুষ্ঠানে, সেখানে স্বর্ণের জিনিস কেন পড়তে হবে? ভিড়ের ভেতর স্বর্ণের জিনিস পরে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা আমি পরে ভাববো, আপাতত তুমি জিনিসগুলো ওয়াশ করে নিয়ে আসো। কথাটা বলে রাগ দেখিয়ে সীমা ঘরে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে সিন্ধুকের তালা খুলে সেখানে নিজের অলংকার পেল না। তছনছ করে আলমারি খুঁজে যখন অলংকারের হদিশ পেল না, তখন মাথায় হাত দিয়ে মাটিতে বসে চিৎকার করে ওঠে, আমার অলংকার কোথায়? ভারী ভারী কানের দুল, গহনার হার, ঝুমকা, বালা, নূপুর, কোথায় গেল এগুলো? সীমার চিৎকার শুনে সেইখানে এসে উপস্থিত হয় বাকিরা। সীমাকে এইভাবে কাঁদতে দেখে সিন্ধুকের ভিতরে উকি দিয়ে অলংকারের হদিস না পেলে নিলয় হকচকিয়ে বলে, সীমা, স্বর্ণ কোথায়? আর তুমি এভাবে কাঁদছো কেন এখানে? তোমাকে স্বর্ণগুলো ওয়াশ করে দেবো, এজন্য আমি সিন্ধুকে তালা রাখলাম, তালা খুললাম, কিন্তু এখন সেখানে কিচ্ছু পাচ্ছি না। আমার এত জিনিস গেল কোথায়? ভালো করে মনে করার চেষ্টা করো, অন্য কোথাও রাখতে পারো। স্বর্ণের জিনিস আমি আলমারির লকারে না রেখে কোথায় রাখবো? আমার এই সিন্ধুকে ছিল, এখন আমি পাচ্ছি না। 4 জনে মিলে সম্পূর্ণ আলমারি তছনছ করে খুঁজেও পেল না স্বর্ণের হদিশ। সীমা তখন রাগান্বিত দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে হিংস্র কণ্ঠে বলে, এই নীরব, আমার জিনিস নিয়েছিস? নীরব, আমার জিনিস ফেরত দে, চোর একটা। খাওয়া পড়া দিচ্ছি, তাও তোর হলো না? ভাবি তুমি এসব কি বলছো? আমি কেন তোমার জিনিস নেব? আমি কখনো তোমার ঘরেই আসি না। আমি ইদানিং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তুমি কি সব যাতা বলছো? সীমা, ভেবেচিন্তে কথা বলো। নীরব কেন তোমার জিনিস নেবে? নীরব কখনোই কাজ করতে পারে না। নিলয়, তোমার এই ভাই আমার জিনিস নিয়েছে। তোমার ভাই 6 মাস আমাদের থেকে দূরে ছিল। আমার মনে হয় তখনই ওই জিনিস সব নিয়ে বিক্রি করে 6 মাস দূরে ছিল। তোমার ভাইকে আমার আমার জিনিস ফেরত দিতে বলো। এতক্ষণ নীরবকে অন্ধের মতো বিশ্বাস করলেও এবার আর বিশ্বাস করতে পারল না নিলয়। নিলয়ের চোখ মুখ শক্ত হয়ে আসা দেখে শাহিদা ঘি ঢালে, কেমন ভাই তুমি তৈরি করলে যে বাড়ির বইয়ের গয়না নিয়ে বিক্রি করে দেয়? যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করলে সে এমন কাজ করে বসলো। এখনো সময় আছে, ওকে বাড়ি থেকে বের করে দাও, না হলে একদিন ঘুম থেকে উঠে দেখবে তোমার রক্ত, কিডনি, চোখ কিছুই নেই। তোমার ভাই সেগুলো বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে গেছে। চুপ করুন আপনি। বিশ্বাস করো ভাইয়া, আমি এমন কিছু করিনি। আমি কেন গয়না চুরি করব? তোমাকে আমি নিজের বাবার মতো ভালোবাসি, ভাবিকে ভালোবাসি মায়ের মতো। মায়ের জিনিস নিয়ে কেন আমি বিক্রি করতে যাব? ভাইয়ের এমন উগ্র আচরণে নিলয় রেগে গিয়ে চর বসিয়ে দিল নীরবের গালে।
প্রাণের চেয়ে প্রিয় ভাইয়ের গালে এভাবে চর বসিয়ে দেওয়ার কারণে নীরব ছলছল নয়নে নিলয়ের দিকে তাকালো। করুণ গলায় বলে, ভাইয়া, তুমি আমাকে চোর ভেবে নিলে? তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না ভাইয়া? আমি ভাবির গয়না ধরিনি। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম তুই সীমার গহনা ধরিসনি। 6 মাসের অধিক সময় তুই বাড়ির বাইরে ছিলি, তখন তুই কোথায় ছিলিস? এতদিন তোকে আমি অন্ধের মধ্যে বিশ্বাস করেছি, এই জন্যই প্রশ্ন করিনি। আজ আমি এই প্রশ্ন করতে বাধ্য হলাম। বল, এতদিন তুই কোথায় ছিলিস? ভাইয়া, আমি এখন বলতে পারবো না, বলা নিষেধ। কয়েক মাস যেতে দাও, আমি তোমাদের সব বলবো। ভাইয়ের প্রতি প্রচণ্ড রাগে নিলয় নীরবকে মাটিতে ফেলে বিরতিহীন ধারায় মারতে থাকে। মার খেতে নীরব কেবল একটাই কথা বলে যাচ্ছে, সে চুরি করেনি। অবশেষে নিলয় রেগে বলে, সীমা, পুলিশকে খবর দাও। পুলিশ এসে তদন্ত করে বের করুক কে চুরি করেছে। তারপরে ওকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যাক। সীমা ও শাহিদা প্রচণ্ড ভয় পেয়ে যায় নিলয়ের কথা শুনে। নিলয়কে ধরে আনতেই আমতা আমতা করে বলে, ও তোমার ছোট ভাই, এবারের মতো ওকে ছেড়ে দাও। পুলিশ জানাজানি হলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং ওকে বাড়ি থেকে বের করে দাও। বের করে দিলে অভাব অনটনের ভিতর থেকে ও বুঝতে পারবে ও অন্যায় করেছে। বাবা, তুমি ঠিক বলছো, আমারও তাই মনে হয়। তখন ও নিজেকে শুধরে নিবে। তারপরে নীরবের ঘাট ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। নীরবের সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। নীরব সমস্ত জিনিসপত্র একত্রিত করে তার বন্ধু অর্ককে ফোন দিল। অর্ক, আহিল, কর্ণ ও নীরব এক জায়গায় কাজ করে। অর্ককে ফোন দিয়ে ঘটনা জানানো হলে অর্ক উপাস থেকে বলে, এই নিয়ে চিন্তা করার কিছু আছে বন্ধু। তুই অফিসে জানিয়ে ট্রান্সফার করে ঢাকাতে চলে আয়। আমরা 3 জনে একটা ভাড়া বাড়িতে থাকি। তুই এলে আমাদের সাথে ব্যবস্থা করে নিব। এতদিন তুই তো ভাই ও ভাবির জন্য গ্রামে পড়েছিলিস। এখন যেহেতু তোর কোনো পিছুটান নেই, তাই তুই আমাদের কাছে চলে আয়। আমি বিকেলে ঢাকার বাস স্ট্যান্ডে এসে দাঁড়াচ্ছি, তোরা এসে আমাকে নিয়ে যা। তারপরে নীরব তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। যাত্রাপথে অফিসে মেল করে ব্যবস্থা করে নিল ট্রান্সফার করার ব্যাপারে। গ্রাম থেকে ঢাকাতে যেতে কমপক্ষে 6 ঘন্টা সময় লাগলো বাসে। নীরবের চোখে জল, জানালার পাশে বসে ভাবতে থাকে। কি থেকে কি হয়ে গেল? আজকে আমার নিজের দাদাও আমাকে ভুল বুঝলো, যে কিনা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ আর আমার নিজের বলতে কেউ রইল না। আমি এতিম হয়ে গেলাম। এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না। দাদা, একদিন তুমি বুঝতে পারবে যে আমাকে ফাঁসানো হয়েছে। সেদিন 1000 ডাকলেও আমি আসবো না। এই খ্যাত, আপনার ক্ষমতা হলো কি করে? জায়গাটা ছাড়ুন, আমি জানলার পাশে বসি। হঠাৎ একটা পিচ্ছি মেয়ের কথায় নীরব আগের ভাবনা থেকে বেরিয়ে এসে মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা বোরকা পরায় মুখটা দেখতে পারল না। এই, কানে কথা যাচ্ছে না নাকি? নাকি ঘাড় ধরে তুলে দেব? সরি, কিছু বুঝলাম না। এখানে আমি আগে বসে আছি। আর একটা কথাও বললে আমি বাবাকে কল করব। তখন বুঝবেন আমার মুখে মুখে কথা বলার ফলটা কতটা ভয়ঙ্কর হয়। একটা মুচকি হেসে নীরব জায়গাটা ছেড়ে দিল। পিচ্ছি মেয়েটা বেশ মজা করে জানালার পাশে গিয়ে বসলো। নীরব মেয়েটার পাশে 2 নাম্বার সিটে বসে পড়ল। এই, তুই আবার আমার পাশে কেন বসলি? শালা খ্যাত একটা, গায়ে নোংরা জামা, কতদিন যে গায়ে সাবান দিস না, তারে কোনো ঠিক আছে? ওটাকে ওই, তুমি একটা পিচ্ছি, তাই জানলার পাশে বসতে দিচ্ছি। আর একটুও বাড়াবাড়ি করলে এই জানলা থেকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেবো। এই না, আমি আর কিচ্ছু বলবো না। আমি বসার জায়গা না পাওয়ার জন্য এমন পড়েছি। প্লিজ আমাকে ফেলে দেবেন না। আচ্ছা, ফেলবো না, তবে মুখটা একদম বন্ধ রাখতে হবে। আচ্ছা, একটা কথা বলি, কি? আমার খুব ভয় করছে। আমি আপনাকে ভরসা করতে পারছি না। আপনি জানালার পাশে বসুন। মেয়েটাকে ভয় পেতে দেখে নীরব বেশ মজা পেয়েছে, সাথে ভাবির করা অপমানটা অনেকটাই ভুলে গেছে। হঠাৎ নীরবের পাশে আর একটা মেয়ে হাজির হয়ে, এই জান্নাত, আজকে আমার জন্য জায়গা রাখিসনি কেন? আর এটা কাকে পাশে বসিয়ে নিয়ে এসেছিস? ও আচ্ছা, মানে এই পিচ্চিটার নাম হচ্ছে জান্নাত, আর তার মানে এ তার বান্ধবীর জন্যই জায়গা রাখার জন্য আমাকে উঠাচ্ছিল। এই পিচ্চিটাকে আজকে উচিত শিক্ষা দিতে হবে। হঠাৎ জান্নাত ওর বান্ধবীর কথায় বান্ধবীকে ইশারা করতে থাকে চুপ করার জন্য। আরও ভয় পেয়ে যায়। ওই, তুই আমাকে চুপ করতে বলছিস কেন? এই পিচ্চি, তোমার ওই বান্ধবীর জন্য আমায় উঠিয়ে যেতে বলছিলে?
না না, একদম না, আমি তো এমনি বলেছি। আচ্ছা, অনেক বসেছো, চুপচাপ উঠে পড়ো আর তোমার বান্ধবীকে বসতে দাও, না হলে সত্যি সত্যি বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেবো। কথাটা শুনে জান্নাত ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, জান্নাত, আজকে তুই কার মুখ দেখে ঘর থেকে বেরোলি? না হলে এই বাদরের সাথে দেখাই হতো না। না না, এই বাদর না, এটা চিম্পাঞ্জি। এই, কি বললাম কানে যাচ্ছে না বুঝি? কি বিড়বিড় করে যাচ্ছ? না না, কিছু না। এই খাদিজা, নে তুই বস। জান্নাত কোনো উপায় না পেয়ে বান্ধবীকে বসতে দিয়ে নীরবের পাশে দাঁড়িয়ে গেল। কিন্তু তখনও নীরব জান্নাতকে ঠিক করে দেখেনি, কারণ সে বোরকা পরেছিল। জান্নাতকে রাগিয়ে নীরব বেশ মজাই পেল। ঢাকাতে পৌঁছাতেই নীরব উঠে নেমে গেল। তখনও মেয়েটি হয়তো বিড়বিড় করেই যাচ্ছিল। বাস ঢাকা স্ট্যান্ডে গিয়ে পৌঁছালে 3 বন্ধু এসে হাজির হয় নীরবকে নিয়ে যেতে। 6 মাস পর নীরবের দেখা পেয়ে বাকি 3 বন্ধু প্রচণ্ড খুশি। কিছুক্ষণের মধ্যেই ওরা নীরবকে নিয়ে বাড়ি পৌঁছে গেল। তার মানে এখন তোমাদের 3 বন্ধুর সাথে আরও একজন যুক্ত হবে? তাহলে কিন্তু বাড়ি ভাড়া বাড়িয়ে দিতে হবে আরও 1000 টাকা। বাড়িওয়ালার দাবিতে অর্ক বলে ওঠে, এমন কিন্তু কোনো কথা ছিল না। আমরা একটা ঘরে 4 জনে থাকবো। আপনার ঘরে গিয়ে তো থাকছি না যে আপনি আরও বাড়ি ভাড়া চাইবেন। আমার ঘরেই তো থাকবে তোমরা, একটা ঘরে থাকতে পারবে, কিন্তু এই ছেলেটির পানি লাগবে না। ওর জন্য আমাকে পানির বিল বাড়িয়ে দিতে হবে না, বিদ্যুৎ বিলও বাড়িয়ে দিতে হবে না। 4 জন আসার কারণে আপনি কি একটা ফ্যান বেশি লাগাতে দেবেন? সকাল 8টা বাজে, আপনি সমস্ত ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। আপনার জন্য শুক্রবার একটা দিন ভালোভাবে ঘুমোতেও পারি না। 1 বালতির বেশি পানি দেন না গোসল করতে। মেপে মেপে 1 বালতি ভরার পরে পানির লাইন বন্ধ করে দেন। তাহলে 1000 টাকা কেন বেশি দেব? এত কিছু আমি জানি না, আমার এখানে থাকতে হলে বেশি দিতে হবেই। বেশি দিচ্ছি, সুযোগ সুবিধা যদি বেশি না হয় তাহলে ওয়াশরুমের কাজ আপনার ঘরে গিয়ে করে আসবো। শুক্রবার যদি শান্তিতে ঘুমাতে না পারি আপনার মেয়ের ঘরে গিয়ে ঘুমাবো। এখন চল সবাই। কথাটা বলে 4 বন্ধু ঘরে গেলে রজত সাহেব বিদ্যুৎ লাইনটা অন করে দিল। এখন কিছুদিন কিপটামো বন্ধ করতে হবে তাকে। সামান্য বিশ্রাম নিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলল তার বন্ধুদের নীরব। উক্ত ঘটনাটি শুনে সবাই বেশ আশ্চর্য হলো। অর্ক সন্দিহান গলায় বলেন, আমার মনে হয় তোর ভাবির আম্মুই গয়না চুরি করার বুদ্ধি দিয়েছে, না হলে সে হঠাৎ করে না জানিয়ে বেড়াতে আসবে কেন? একদম কারেক্ট কথা বলেছিস বন্ধু। আবার ওর ভাবিও কম নয়। গতবার যখন আমরা 3 জনে নীরবের সাথে দেখা করতে গেলাম, কি ব্যবহারটা আমাদের সাথে করলো। মেয়ে মানুষ বলে বেঁচে গেছে, না হলে পচা ডিম তার মাথায় ছুঁড়ে মারতাম। আমি বিয়ে করার পরে বউকে বলে দেব তার মা আমাদের বাড়িতে আসতে পারবে না, এসেই ঝামেলা লাগিয়ে দিয়ে যাবে। আচ্ছা, তোর ভাবির বাবা বেঁচে আছে? বেঁচে আছে, তবে সাথে নেই। শুনেছি ভাবি যখন ছোট ছিল তখনই দুজনে সেপারেট হয়ে গেছে। এই মহিলা তার স্বামীর সাথে অমন করত, এজন্য সারাসারি হয়ে গেছে। বাদ দে, আমার ভালোই হয়েছে। ভাইয়া আমাকে কিছুতেই ঢাকাতে পাঠাতো না, আর আমিও মিথ্যা বলে আসতে পারতাম না। ভালোই করেছে। নীরব ও তার বন্ধুরা অফিস থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটা লেডি পুলিশ অপেক্ষা করছে গাড়ির। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয় একটি অটো। নীরব ড্রাইভারের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে অর্ক ডেকে বলে, এই নীরব, ওই ড্রাইভারের কাছে যা না, ঝামেলা হবে। কি যাতা বলছিস? ঝামেলা কিসের? অর্ক আর কিছু বলার আগেই নীরব পৌঁছে গেল ড্রাইভারের কাছে। ড্রাইভারকে যাওয়ার কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, হ্যাঁ যাবো, কিন্তু 500 টাকা দিতে হবে। 500 দিতে হবে মানে? আপনাকে তো আমি বলতেই পারলাম না আমরা কোথায় যাব, আর সেখানে ভাড়া মাত্র 10 টাকা। এটাই আমার রেট, ভাড়া 500, যেখানে যান। তাহলে আমরা যাব না। অবিলম্বে লোকটা দাঁড়িয়ে যায়। নীরবের শার্টের কলার টেনে রক্তচক্ষু করে বলে, যাবি না মানে? যাবি না যখন তাহলে জিজ্ঞাসা কেন করলি? তোকেই যেতে হবে, চল। আশ্চর্য তো, আমার ইচ্ছা, আমি যাব না। ড্রাইভারের মাথা খারাপ হয়ে গেল। সে একজন গুন্ডা, মানুষের থেকে টাকা কেড়ে নেওয়াই তার লক্ষ্য। কেউ যদি ভাড়ার কথা জিজ্ঞেস করে তাহলে যেতেই হবে, না হলে তাকে খুন করতেও পিছপা হয় না। নীরবকে ধাক্কা দিতে দিতে ফেলে দিল রাস্তার মাঝখানে। সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। একটা ধারালো ছুরি বের করে যখন নীরবকে আঘাত করতে যাবে তখন সেখানে এসে উপস্থিত হয় সেই মেয়েটি। বুকের বাম পাশে লেখা মানালে। ড্রাইভারের থেকে ছুরিটা কেড়ে নিয়ে ফেলে দিল রাস্তায়। অতঃপর নীরবের দিকে হাত বাড়িয়ে ওঠার ইঙ্গিত করে। নীরব মানালির দিকে হাত বাড়িয়ে দিলে মানালি সর্বশক্তি দিয়ে নীরবকে তুলে তুড়ি বাজিয়ে বলে, এই কি হচ্ছে এখানে?
আপনাকে এই জন্য কতবার আমি থানায় ধরে নিয়ে গেছি, এরপরেও আপনি সেম অপরাধ করছেন। ভয় ডর নেই মনে? এটাই আমার কাজ। একবার আপনার উপরের লোকটাকে ধরতে পারি, সবাইকে লকআপে ঢুকিয়ে এমন পেটাবো যে বেয়াদবি একেবারে শেষ। ড্রাইভার চুপচাপ গিয়ে তার সিটে বসে। অর্ক, আহিল ও কর্ণ এসে দাঁড়ায় নীরবের পেছনে। মানালি কৌতূহল নিয়ে বলে, কোথায় যাবেন আপনি? আমার বাড়িতে যাব। তারপরে চারজন পেছনের সিটে বসে। নীরব তার পিঠে ঝুলন্ত ব্যাগ থেকে একটা কাগজ ও পেন্সিল বের করে স্কেচ আঁকতে থাকে ড্রাইভার লোকটার। এর মধ্যে মানালি বলে, ইনি কে? চিনলাম না ঠিক। ও আমাদের বন্ধু, এখন থেকে আমরা একসাথে আপনাদের বাড়িতে থাকবো। আর্টিস্ট মনে হচ্ছে। ও ভালো ক্যাচ, ও ছবিও আঁকতে পারে। গুড। আমার কাছে তাকে সহজ সরল লেগেছে। শুনুন, জীবনের থেকে টাকার মূল্য বেশি কখনো হতেই পারে না, তাই এমন বিপদে টাকা দিয়ে রক্ষা পাবেন না। আমি আজ সময় মতো না আসলে কি যে হতো। বলেই মানালি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানালির চোখে মুখে একটা হতাশা ছড়িয়ে আছে। ততক্ষণে আঁকা শেষ নীরবের। নীরব আয়নায় ড্রাইভারের প্রতিচ্ছবি দেখে হুবহু এঁকে ফেলেছে। তারপরে ছবিটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলো। গাড়ি এসে বাড়ির সামনে থামলে মানালি নিজের ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে চলে গেল। নীরব ওয়াশরুমে গিয়ে লম্বা একটা গোসল করে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। কর্ণ পরে ওয়াশরুমে যায়। আহিল ও অর্ক গোল করে বসে বলে, আমরা এতদিন এই ড্রাইভারকে মারার মিশনে নেমেছিলাম, কিন্তু সারা বেঁচে গেছে। বড় একটা মাফিয়া দলের সাথে যুক্ত সে। এই এলাকার মানুষগুলো অন্যরকম, অন্যায়ের প্রতিবাদ করে না। যদি সবাই একত্রিত হয় তাহলে তার বিরুদ্ধে ফাইট করলে ড্রাইভার উঠে দাঁড়াতেও পারবে না। ওরা ভীতু, তুই কিছু ভাবলি? যা করার আমি করে ফেলেছি, তোদের আর ভাবতে হবে না। কি করেছিস? পরে দেখতে পারবি। বলেই নীরব ফোন বের করে তার ভাইয়া নিলয়ের নাম্বারে কল করে, কিন্তু নিলয় কল রিসিভ না করে কেটে দেয়। নীরব মন খারাপ করে জানালার কাছে বসেছিল, তখন দেখতে পেল মানালি কারোর সাথে ফোনে কথা বলছে জড়ানো গলায়। নীরব শোনার চেষ্টা করে। সরি, এখন কাজের চাপ প্রচুর, এখন আমি বিয়ের কথা ভাবতেও পারছি না। আরও কয়েকদিন যাক প্লিজ, জোর করো না। তৎক্ষণাৎ নীরবকে সেখানে দেখে মানালি ঘরের দিকে চলে যাবে, তখন কল আসে মানালির অফিস থেকে। মানালি তার বয়ফ্রেন্ডের কল রেখে অফিসের কল রিসিভ করতে ওপাশ থেকে বলে, মানালি, কোথায় তুমি? তোমাকে ইমিডিয়েটলি অটো চালক মিশুদের বাড়িতে যেতে হবে। কেন স্যার, আবার কিছু করেছে মিশু? একটু আগে ওকে আমি শাসিয়ে এসেছি। ও খুন হয়েছে, ওর গাড়িতে কেউ বোমা ফিট করে এসেছে, বিস্ফোরণের কারণে মৃত্যু ঘটেছে। যত দ্রুত সম্ভব তুমি সেখানে চলে যাও। মিশু যেহেতু বড় গ্যাংয়ের লোক, তাই ওর মৃত্যুর খবর শুনে মাফিয়া দলের লোকেরা আসতে পারে। জি স্যার, আমি এখনই যাচ্ছি, টেনশন নেবেন না। মানালি তৈরি হয়ে ঘটনাস্থলে গিয়ে মিশুর মৃতদেহ দেখতে পেল। সন্দেহজনক কাউকে সেখানে পাওয়া গেল না। মানালি মিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অবশেষে বাড়ি ফিরলে মানালির মুখে এসে পড়ে একটা পৃষ্ঠা। মানালি পৃষ্ঠা দেখে চমকে ওঠে, কারণ কিছুক্ষণ আগে এই স্কেচ এঁকেছে নীরব। মানালি স্কেচ যত্ন সহকারে তুলে চলে গেল 4 বন্ধুর ঘরে। 4 বন্ধুকে দুপুরের খাবার খেতে দেখে বিব্রত বোধ করে মানালি। কর্ণ খেতে খেতে বলে, পুলিশ আপা, কিছু বলবেন? আমরা খাচ্ছি। এই, আপনার নাম কি? নীরব। আপনি কি কাজ করেন? আমি প্রফেশনাল আর্টিস্ট। আঁকা আঁকি আমার স্বপ্ন, চোখের সামনে যা পাই সেটাই আঁকি। এই জিনিসটা বোধহয় আপনার। স্কেচ উড়ে বাইরে গিয়েছিল, আমি নিয়ে এলাম। কথাটা বলে এগিয়ে দিল পৃষ্ঠা। নীরব বাম হাতে পৃষ্ঠা নিয়ে ধন্যবাদ দেয় মানালিকে। তারপরে মানালি সেখান থেকে চলে গেলে নীরব খেতে থাকে। খাওয়া শেষ করে উঠে ছবিটা কয়েক খণ্ড করে ফেলে দেয়। জানালার ফাঁক দিয়ে দেখতে পেল মানালিদের ঘরে সংবাদ চলছে। একজনের সংবাদ পাঠিকা বলছে, অটো চালক মিশু আর নেই। বিস্ফোরণে আঘাতে আজ দুপুর 2টায় মৃত্যু হয়েছে মিশুর। ওখানকার লোকের কথাই বোঝা যাচ্ছে মিশুর মৃত্যুতে কষ্টের চেয়ে আনন্দের পাল্লা বেশি ভারী। অর্ক পেছন থেকে নীরবের কাঁধে হাত রাখে। নীরব তাকে মুচকি হাসি উপহার দিলে অর্ক বলে, আমরা কেন জানো মনে হচ্ছে এই জায়গাটা তুই করেছিস? আমারও তো তাই মনে হচ্ছে, কারণ এই ধরনের কাজ আমি ছাড়া তো আর কেউ করতে পারে না। কিভাবে করলি? এটা সিক্রেট, আর আমার সিক্রেট কাউকে বলি না। এতদিন যেই কাজটা 3 বন্ধু করতে পারল না, একদিনের কম সময়ে সেই কাজটা কিভাবে সম্ভব করল নীরব, সেটা ভেবেই আশ্চর্য। মানালি খেতে বসেছে, তখনই সেখানে এসে উপস্থিত হয় তার বাবা রজত সাহেব। আজ প্রায় 6 মাস ধরে মানালিকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে চলেছে, কিন্তু বিয়ে করবে না বলে নিজের সিদ্ধান্তে অনড় থাকে মানালি। বাবার কথা না শোনার ভান ধরে ইয়ারফোন কানের ভেতরে গুঁজে নিল।
রজত সাহেব রেগে মানালির থেকে ইয়ারফোন খুলে ফেলে দিয়ে বলে, কোন সাহসে তুমি আমাকে ইগনোর করছো মানালি? ভুলে যেও না আমি তোমার বাবা। আমি কি একবারও বলেছি তুমি আমার বাবা না? প্রতিদিন তোমার এই বিয়ে করার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। রাস্তায় বসে সন্ত্রাস গুন্ডাদের সাথে যেমন ব্যবহার করি সেটা ঘরে করা সম্ভব নয় বলে তাই কানে ইয়ারফোন গুঁজে আছি। শ্রাবণী, তোমার মেয়ে কি বলছে শুনতে পাচ্ছ? আগামী 1 মাসের ভিতরে তোমার মেয়েকে বিয়ে করতেই হবে, না হলে বেঁচে থাকতে মেয়ের বিয়ে খেতে পারবো না। আমার বন্ধুরা তার ছেলে পক্ষের নাতি মেয়ে পক্ষের নাতি নিয়ে রাস্তায় ঘোরে। লজ্জায় আমি ওদের সামনে যেতে পারিনি। এবার তোমার মেয়েকে বিয়ে করতেই হবে। তোমার কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে বাবা। তুমি আরও কয়েকটা ছেলে মেয়ের জন্ম দিলে খুব ভালো হতো। এখন সেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখতে পারতে। একটা কাজ করো, তখন যে কাজটা করতে পারোনি এখন সেটা করো। নতুন করে ছেলে মেয়ের জন্ম দাও, তারপর তাদের বিয়ে দাও। ততক্ষণে মানালির খাওয়া শেষ হয়ে গেছে। মানালি হাত ধুয়ে ইয়ারফোন কানে নিয়ে চলে গেল তার ঘরে। রজত সাহেব এখন সেখানে দাঁড়িয়ে আছে মেয়ের গমন পথের দিকে তাকিয়ে। মানালি তাকে এমন একটা কথা বলবে সে ভাবতেই পারেনি। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলেই তার স্ত্রী শ্রাবণীকে বলে, দেখতে পেলে তোমার মেয়ে কি বলল? এই বয়সে নাকি আমি আবার বাবা হব। বাবাকে এমন কথা বলতে লজ্জা করেনি ওর? পুলিশ, ডাক্তার, উকিল, এদের লজ্জা বলতে কিছু হয় না। যখন মেয়েকে পুলিশ বানানোর জন্য উঠে পড়ে লেগেছ তখন আমি কতবার বারণ করেছিলাম। তখন আমার কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছ। এইবার তোমার কথা আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেব। হাসতে হাসতে কথাটা বলে ঘর থেকে নিজের ঘরে চলে গেল শ্রাবণী। রজত সাহেব বাড়ি থেকে চলে গেলেন। পরদিন সকালবেলা অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে নীরব। সকাল হওয়ার কারণে অফিসে ছুটছে কর্মজীবী মানুষেরা। সেখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে কোনো গাড়ি সামনে দিকে এগোতে পারছে না। যাত্রীরা রাস্তা পার হতে পারছে না। নীরব বারবার তার হাত ঘড়িটার দিকে তাকাচ্ছে। ঢাকা শহরে জ্যাম থাকার কারণে নিত্যদিন তার অফিসে পৌঁছাতে দেরি হয়। হঠাৎ তার চোখ পড়ে মানালির দিকে। পুলিশের পোশাকে মানালি দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য। একজন বৃদ্ধ মানুষের হাত ধরে আছে। লাঠির সাহায্যে বৃদ্ধ হাঁটছে এবং সে চোখে দেখতে পাচ্ছে না। রাস্তার জ্যাম ছাড়িয়ে মানালি বৃদ্ধকে পৌঁছে দেয় অন্য রাস্তায়। বৃদ্ধ মানালিকে অনেক আশীর্বাদ করে। তারপরে মানালি দেখলো এখনও এখানে ট্রাফিক পুলিশ আসেনি, তাই মানালি ট্রাফিক পুলিশের কাজ শুরু করে দেয়। মানালির সঠিক পদক্ষেপের জন্য কিছুক্ষণের ভেতরেই জ্যাম ছেড়ে গেল। অটোর ভেতর থেকে মানালির এমন কাজ দেখে নীরব এক দফা মুগ্ধ হলো মানালির প্রতি। অর্ক নীরবকে মানালির দিকে তাকিয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে নীরবকে বলে, আজকাল তোর কিছু আমার সুবিধা লাগছে না, কিন্তু এখন আবার মানালির দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মেয়েটা প্রচণ্ড পরোপকারী, রাস্তায় সবাইকেই সাহায্য করে। আমারও একই প্রশ্ন, এত মেয়ে থাকতে তুই কেন ওই পুলিশ মেয়েটার পেছনে ঘুরছিস? মেয়েটা কিন্তু এমনি এমনি পুলিশ হয়নি। ওর শক্তি, ওর বুদ্ধিমতো, ওর সাহস আছে। তুই যদি ওর পেছনে ঘুরিস এক ঘুষিতে তোর দাঁত ছুটিয়ে ফেলবে। দাঁত খুলে ফেলার পরে যদি ও আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তোরা তো আমার বন্ধু, এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবি না তোরা? তোকে সাহায্য করতে গিয়ে আমরা বাস খেতে চাই না। 4 জনকে লকআপে নিয়ে এমন মার মারবে তোর চেহারায় আমরা ভুলে যাব। জীবনে বাঁচাতে চাইলে চুপ থাক। আপাতত নীরব চুপ করে থাকলো। তবে এই মেয়েটাকে তার জীবন সঙ্গিনী হিসাবে চাই। অফিস শেষ করে বাড়িতে ফিরে নীরব বালতি হাতে গোসল করতে যাচ্ছিল। তখনই অপ্রত্যাশিতভাবে রজত সাহেব নীরবের সামনে পড়ে। নীরব সৌজন্য হেসে বলে, কেমন আছেন চাচা? ভালো আছি, তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। এখন গোসল করতে যাচ্ছ যে? এই ঠান্ডার ভিতরে গোসল করলে জ্বর চলে আসবে। প্রতিদিন অফিস থেকে ফিরে গোসল না করলে আমার ভালো লাগে না। আমার সারা রাত শরীর চুলকায়। তা তুমি কি কাজ করো? আমি খুব ভালো আঁকাআঁকি করতে পারি। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। আমি সেই কাজটাই করছি। বর্তমানে আর্টিস্ট একটা ভালো প্রফেশন। দেরি না করে তুমি তাড়াতাড়ি গোসল করতে যাও, দেরি হলে ঠান্ডা লেগে যাবে। নীরব নমস্কার বলে সেখান থেকে গোসল করতে চলে গেল। রজত সাহেবের মনে ধরল নীরবকে নিজের মেয়ের জামাই বলে। এই বাড়িতে অনেক ছেলেই ভাড়া থাকলেও নীরবের মতো শান্ত ভদ্র টাইপের ছেলে থাকে না। বেশ কয়েকদিন যাবৎ নীরবকে দেখছে। অবশেষে রজত সাহেব মেয়ের জন্য উপযুক্ত জামাইকে খুঁজে পেলেন। রাতে নীরব তখন 3 বন্ধুদের নিয়ে গল্প করছিল, তখন সেখানে পৌঁছে যায় রজত সাহেব। নীরব উঠে চেয়ারে গিয়ে দিতেই রজত সাহেবকে বসতে বলে। নীরবের এমন আচরণে রজত সাহেব অনেক খুশি হয়। আমতা আমতা করে নীরবকে উদ্দেশ্য করে বলে, নীরব, বাড়ির লোক বলতে
তোমার কে কে আছে? বাড়ির লোক বলতে আমার এক ভাই আর ভাবি আছে। তারা এখন তাদের সংসার নিয়ে ব্যস্ত। তাদের কাছে আমার কোনো মূল্য নেই, এই জন্য বন্ধুদের সাথে আছি। তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। নির্দ্বিধায় বলতে পারেন। আমার মেয়ে মানালিকে তুমি দেখেছো, ও ভালো মেয়ে, বয়সটা ওর পেরিয়ে যাচ্ছে ক্রমশ। ওর উপযুক্ত ভালো কোনো ছেলের সন্ধান আমি পাচ্ছি না। তোমাকে দেখার পরে, তোমার সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছি তুমি মানালির জন্য উপযুক্ত একজন পাত্র। তাই আমার মেয়ে মানালিকে তোমার হাতে তুলে দেওয়ার ইচ্ছা আছে। নীরব যেহেতু মানালিকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে, তাই এ বিয়েতে আপত্তি জানানোর কোনো প্রশ্নই আসে না। তবুও ভাই ও ভাবির কাছ থেকে অনুমতি নেওয়া নীরবের কর্তব্য। মাথা নিচু করে নীরব বলে, আমার ভাই ও ভাবি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি তাদের সাথে কথা বলে আপনাকে জানাবো। যদি তারা অনুমতি দেয় তাহলেই। অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। তুমি তোমার ভাই ভাবির কাছ থেকে অনুমতি নাও। তারপরে রজত সাহেব সেখান থেকে নিজের ঘরে চলে গেল। রজত সাহেব চলে গেলে অর্ক নীরবের কাঁধে চাপড় মেরে রাগান্বিত গলায় বলে, মনে মনে তুই মানালিকে পছন্দ করিস। যেহেতু মানালির বাবা নিজ বিয়ের প্রস্তাব দিয়েছে, এক্ষেত্রে তোর বনিতা করার কোনো কারণ নেই। হ্যাঁ বলে দিতে পারতিস। আমারও তাই মনে হয় যে ভাই, ভাবি তোকে চোরের বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের কাছে অনুমতি নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো। যদি তোর ভাই ভাবি মানালিকে অস্বীকার করে, তখন তুই কি করবি? তাদের জন্য মানালিকে ছেড়ে দিবি? যতই ভাই ভাবি আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিক, বাবা মায়ের মৃত্যুর পরে তারাই আমাকে আপন করে নিয়েছে। তাদের জন্য আজকে আমি পৃথিবীর বুকে শ্বাস নিতে পারছি। তাদের মতামত না নিয়ে আমি সামনের দিকে এগোতে পারবো না। ভাইয়াকে বিয়ের ব্যাপারটা আমি জানাতে চাই। কতবার ফোন দিলি, একবারও তো তোর ফোন ধরলো না। আমার ফোন নাম্বার চেনে, এই জন্যই ধরেনি। যদি তোর ফোন দিয়ে কল করি তাহলে ধরতে পারে। তোর ফোনটা আমাকে দে, একবার কল করে দেখি। নীরবের সাথে কথায় পেরে না উঠে অর্ক তার ফোনটা নীরবকে দিল। অবিলম্বে নীরব কল করে তার ভাই নিলয়কে। অপরিচিত নাম্বার হওয়ার কারণে নিলয় অবিলম্বে ফোন রিসিভ করে হ্যালো বলে। এপাশ থেকে জড়তা নিয়ে নীরব বলে, ভাইয়া ভাইয়া আমি নীরব বলছি, কেমন আছো তোমরা? তুই তুই কেন আমার নম্বরে কল করেছিস? আমার ভাই মারা গেছে। তুই আর কখনো আমার নম্বরে কল করবি না। তুমি আমাকে অবিশ্বাস করেছো ভাইয়া। তোমার ভাই কখনো চুরি করতে পারে না। একদিন তুমি ঠিকই বুঝবে, সেই দিন অনেক দেরি হয়ে যাবে। সে একদিন আসার পর তুই আমাকে কল করছিস, আজকে কেন আমাকে কল করেছিস? ভাইয়া আমি এখন ঢাকাতে আছি। ঢাকায় এসে একটা মেয়েকে আমি পছন্দ করেছি। ওর বাবাও আমার সাথে ওর বিয়ে দিতে চাইছে। তোমার অনুমতি ছাড়া তো আমি কখনোই বিয়ে করতে পারবো না। তাই তোমার মতামত জানতে আমি কল করেছি। তোর জীবন নিয়ে আমি আর কিছু বলবো না। যদি তোর ইচ্ছে হয় তুই বিয়ে করতে পারিস, আমাকে কখনো ফোন দিয়ে বিরক্ত করিস না। আর যদি তুই আমাকে ফোন দিয়ে বিরক্ত করিস, তাহলে তোর হবু শ্বশুরকে ফোন দিয়ে তোর চুরি করার কথাটা তার কাছে পৌঁছে দেবো। রাগ দেখিয়ে কল কেটে দিল নিলয়। তারপরে বেশ কয়েকবার নিলয়ের নাম্বারে কল করলো নীরব, কিন্তু কল রিসিভ করে না। তিন বন্ধু তখন নীরবের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলে, এরপরেও তুই পিছিয়ে যাবি? তোর ভাই আর তোর পাশে নেই। এখন তোর যা ইচ্ছে তাই করতে পারিস। তোরাই এখন আমার সব। তোরা আমাকে পরামর্শ দে, কি করব আমি। তুই আঙ্কেলকে গিয়ে জানা তুই এই বিয়েতে রাজি আছিস। বন্ধুদের কথা মেনে নীরব ঘর থেকে বেরিয়ে যায় রজত সাহেবের ঘরের দিকে। অন্যদিকে মানালিকে বিয়ের কথা জানানো হলে রেগে যায় মানালি। রাগান্বিত গলায় বলে, তোমাকে আমি একবার বলেছি না আমি বিয়ে করব না? যখন আমার সময় হবে তখন আমি নিজেই বিয়ে করব। তোর কথা আমি শুনতে চাই না, আমার কথা তোমাকে শুনতে হবে। ভুলে যেও না আমি তোমার বাবা হই। আমার সিদ্ধান্তই তোমার সিদ্ধান্ত। তাই বলে আমাদের বাড়ির ভাড়াটির সাথে মানালির বিয়ে? এই বিয়েতে আমার মত নেই। তুমি যদি বড় ঘরে ওর সম্বন্ধ নিয়ে আসতে তাহলে আমি রাজি হতাম। মানালির মা শ্রাবণীর কথা শুনে রজত সাহেব রেগে গিয়ে বলে, যেটা বুঝবে না সেটা নিয়ে কোনো কথা বলবে না। নীরব নামের ছেলেটা একজন স্কেচ আর্টিস্ট, তার উপরে অফিসে পার্মানেন্টভাবে চাকরি করে। ওদের মাইনে কত হয় তোমার ধারণা আছে? কয়েকদিন পর নিজেই একটা বাড়ি তৈরি করতে পারবে। আমি মানালির বিয়ে ওর সাথেই দিব। সুযোগ বুঝে নীরবের সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিতে হবে। মনে মনে কথাগুলো বলে মানালি চুপ করে থাকে। তখনই সেখানে এসে উপস্থিত হয় নীরব। নীরবকে দেখে রজত সাহেব খুশিতে আটখানা হয়ে ঘরে নিয়ে আসেন। শ্রাবণীকে জোর করে পাঠিয়ে দেয় নীরবের জন্য শরবত আনতে। বাড়ির জামাই বলে কথা,
নীরবের জন্য শ্রাবণী শরবত নিয়ে আসলে রজত সাহেব নিজে নীরবের হাতে ধরে বলে, তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে? বিয়ের সম্পর্কে তিনি কিছু বলেছে? আসলে ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। এখন আমি বড় হয়ে গেছি, তাই আমার বিষয়ে তারা কোনো মতামত দিতে পারবে না। তাই অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি মানালিকে বিয়ে করব। তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। আমি যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করব। তাহলে আজকে আমি আসি, কিছু কাজ আছে, রাতের ভিতরে সম্পূর্ণ শেষ করতে হবে। তারপরে নীরব নিজের ঘরে চলে গেলে রজত সাহেব খুশিতে নাচতে থাকে। মানালি রাগ দেখিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিল। দীপকের সাথে তার সম্পর্কের কথা বাবাকে জানাতে বারবার ভয় পায় মানালি। যদি সাহস করে একবার বলতো তাহলে ঘটনা এতদূর গড়িয়ে যেত না। মানালি ঘরের ভেতর পায়চারি করতে করতে ভাবে কি করবে এখন সে। তখন মানালি তার পরিচিত এসআইকে ফোন দিয়ে সমস্ত ঘটনা জানালো। মানালির পরিচিত হওয়ার কারণে এসআই মানালিকে বলে, এখন তুই একটা কাজ করতে পারিস, তুই নীরবকে বিয়ে করে নে। তোর যদি মাথা খারাপ হয়ে থাকে তাহলে তুই পাগলা গারদে যা, কোনো ডাক্তার দেখা, দয়া করে আমাকে বিয়ের কথা বলিস না। গত 4 বছর ধরে প্রেম করছি একজনের সাথে, আর বিয়ে করব আরেকজনকে? ইম্পসিবল। তুই এইমাত্র আমাকে বললি ছেলেটা সহজ সরল, তাহলে আপাতত বিয়ে করতে ক্ষতি কি? বিয়ের পর তুই অন্য কারোর স্ত্রী হয়ে যাবি, তখন তোর উপরে চাচার কোনো জোর থাকবে না। বিয়ের পর নীরব নামে ছেলেটাকে ভয় দেখিয়ে ডিভোর্স আদায় করে নিবি, ব্যাস তোর জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। কেমন বুদ্ধি দিলাম বল? তোর বুদ্ধিটা ভালো, কিন্তু আমার ভয় করছে নীরব যদি আমাকে ডিভোর্স দিতে না চায়। বাইরে অপরাধে গুন্ডাদের তুই ঠিক সাহায্য করতে পারিস, আর স্বামীর মুখ থেকে ডিভোর্সের কথাটা আদায় করে নিতে পারবি না। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাদের ফিলিং সার্টিফিকেটের গল্প শুনছো বা শোনো। জানি তোমাদের প্রত্যেকটা গল্প ভালো লাগে, তাই জন্য আমাদের প্রত্যেকটা গল্প তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে। কিন্তু তোমরা আমাদের এই গল্পগুলো শোনার সাথে সাথে লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদের গল্পগুলোতে প্লিজ প্লিজ এত লাইক করো যাতে খুব তাড়াতাড়ি এই গল্পটা 1000 লাইকে পৌঁছে যায়। তো আবার তোমরা গল্পটা শুনতে থাকো কন্টিনিউ। বিয়ের পর নীরব নামে ছেলেটাকে ভয় দেখিয়ে ডিভোর্স আদায় করে নিবি, ব্যাস তোর জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। কেমন বুদ্ধি দিলাম বল? তোর বুদ্ধিটা ভালো, কিন্তু আমার ভয় করছে নীরব যদি আমাকে ডিভোর্স দিতে না চায়। বাইরে অপরাধে গুন্ডাদের তুই ঠিক সাহায্য করতে পারিস, আর স্বামীর মুখ থেকে ডিভোর্সের কথাটা আদায় করে নিতে পারবি না। আমি যেভাবে বলছি সেভাবে কর। ঠিক আছে বলে ফোন রেখে দিল মানালি। মানালি নীরবের সাথে বিয়েতে মত দিতেই পরদিন পুরোহিত ডেকে বাড়িতে ছোট করে মানালি ও নীরবের বিয়ের কাজ সেরে ফেলা হয়। বাইরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল নীরব। নীরবের বিয়েতে 3 বন্ধু অনেক উত্তেজিত। অর্ক মজার ছলে বলে ওঠে, বন্ধু, তুই হচ্ছিস সেই বাড়ির জামাই, এখনো কি আমাদের ঘর ভাড়া দিতে হবে? আমরা কেন ঘর ভাড়া দেব? আমরা হচ্ছি এই বাড়ির কুটুম। এখন থেকে ঘর ভাড়া ফ্রি, খাওয়াও ফ্রি। ভাবছি বড়লোক শ্বশুর বাড়ি দেখে আমি একটা বিয়ে করে নেব, বিয়ের পরে ঘর জামাই থাকবো। সেটাই কর। ওনারা আমার সাথে তার মেয়ের বিয়ে দিয়েছে, প্রয়োজনে আমাকে ফ্রিতে থাকতে দেবে, খেতেও দেবে। তোদের কেন থাকতে দেবে? তোরা কি এই বাড়ির জামাই? দেখছিস, বিয়ের বুদ্ধিটা আমরা দিলাম আর আমাদের এখন থাকতে দেবে না। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বন্ধু। আমি জানি কোনটা ঠিক। তোরা আমাকে বিয়ের বুদ্ধি দিয়েছিস বলে তোদের সবাইকে তো আর আমি ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে পারবো না। তুই চাইলে আমরা ফুলশয্যার ঘরেও যেতে পারি। প্রথমবার বিয়ে করেছি, যদি আমাদের সাহায্য লাগে। তবে রে, বলে নীরব হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে বন্ধুদের দিকে। 3 বন্ধু ছুটে পালিয়ে গেলে নীরব উঠে ঘরের দিকে যায়। মানালি ফুলসজ্জার বিছানায় ঘোমটা টেনে বসেছিল। নীরব দরজায় ছিটকানি তুলে এগিয়ে মানালির পাশে বসে। ওয়েডিং এর ফার্স্ট নাইট বলে সারপ্রাইজ গিফট হিসেবে পকেট থেকে একটা আংটি বের করে বলে, আজ আমাদের প্রথম রাত, এটা তোমার গিফট। তোমার বাম হাতটা এড়িয়ে দাও। মানালি নীরবের কথা শুনলেও হাতটা এগিয়ে দিল না। নীরব ভাবে মানালির লজ্জায় হাত দিচ্ছে না, তাই নিজেই মানালির হাত কাছে টেনে আংটিটা পরিয়ে দেবে। তখনই মানালি নিজের হাতটা সরিয়ে নেয়। নীরবকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে রাগী গলায় বলে, কেন তুই আমার হাত ধরেছিস? একটা মেয়ে মানুষের হাত ধরতে তোর লজ্জা করছে না? সামান্য বিবেকবোধ বলতে কিচ্ছু নেই। তুমি এসব কি বলছো মানালি? আমি তোমার স্বামী, তোমার হাত ধরার অধিকার আমার আছে, কিন্তু তুমি এমন ব্যবহার করছো কেন? কারণ আমার হাত ধরার অধিকার আমি তোকে দিইনি, তারপরও তুই আমার হাত ধরেছিস। কাউকে অধিকার না দিলে কেউ জোর করে অধিকার কেড়ে নিতে পারে না। তুমি কি কোনো কারণে আপসেট আছো? তাহলে আমাকে বলতে পারো। তুই আমার কে যে তোকে আমি বলবো?
একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর স্ত্রী নই, আর তুই আমার স্বামীও নোস। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মানালি, কেন তুমি এমন ব্যবহার করছো? কথাটা বলেই নীরব মানালির কাছে এগিয়ে গেল। মানালি থেকে জোর করে একটা ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে নীরব দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মানালি বলতে শুরু করে, তুই আমাকে বিয়ের ফার্স্ট নাইটের গিফট দিতে চেয়েছিলিস না? আমার আংটি চাই না, তোর থেকে ডিভোর্স চাই। তোর সাথে আমি আমার সম্পর্কটা আর এগিয়ে নিতে চাই না। যত দ্রুত সম্ভব তুই আমাকে ডিভোর্স দিয়ে দে প্লিজ। মানে ডিভোর্স দেবো কেন? তোমাকে যদি আমি ডিভোর্স দিতে চাই তাহলে বিয়ে কেন করলাম? ডিভোর্স তুই আমাকে দিবি না, আমি তোকে দেব। আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কারোর সাথে সংসার করার কথা ভাবতেও পারি না। আর তোর মতন একটা বোকা ছেলের সাথে কখনোই নয়। তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছো? বাবার কথার অবাধ্য হওয়ার সাধ্য আমার নেই। তোকে বিয়ে করে আমি বাবাকে খুশি করাতে চেয়েছি। যত দ্রুত সম্ভব তোর সাথে আমার ডিভোর্স ফাইনাল করে আমি দীপকের হাত ধরে পালিয়ে যাব। দীপক কে হয়? তোমার ওর সাথে কিসের সম্পর্ক? 5 বছর ধরে আমরা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। নিজের কেরিয়ার গঠনের জন্য আমি দীপককে দূরে সরিয়ে রেখেছি। ভয় পেয়ে ওর কথা কাউকে বলতে পারিনি। নিজের ভালোবাসা পাওয়ার জন্য তুমি আমার জীবনটা শেষ করে দিলে। তোমার বাবাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়ে গেছে, তার শাস্তি আমি এখন পাচ্ছি। কথাটা বলে নীরব ফুলসজ্জার ঘর থেকে বাইরে বের হতে দেখতে পেল মানালির বাবা রজত সাহেব উঠানে পায়চারি করছে। নীরবকে ঘর থেকে বের হতে দেখে রজত সাহেব এগিয়ে গিয়ে বলেন, কোনো সমস্যা হয়েছে? আজকে তোমাদের ফুলসজ্জার রাত, ঘরের ভেতরে না থেকে তুমি কেন বাইরে এসেছো? আসলে বলতে চেয়েও মেয়ের কথা রজত সাহেবকে বলতে পারে না নীরব। মেয়েকে কিছুতেই খারাপ প্রমাণ করতে পারে না নীরব। আমতামতা করে বলেন, মানালির পানির পিপাসা পেয়েছে, ওর জন্য পানি নিতে এসেছিলাম। তুমি দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। রজত সাহেব চলে গেল তাদের ঘরে। রান্নাঘর থেকে পানি এনে নীরবের হাতে দিলে নীরব ঘরে চলে আসে। নীরবকে ঘরে দেখে চমকে যায় মানালি। টেবিলের ওপরে জগটা রেখে বিরক্তিকর গলায় বলে, তোমার বাবা ওখানে পাইচারি করছে, এখন ঘর থেকে বের হওয়া ঠিক হবে না। আমি চেয়েছিলাম আজকে রাতটা বন্ধুদের সাথে কাটাতে, কিন্তু তোমার বাবার কারণে সম্ভব হলো না। আমি যদি আজকে রাতটা এই ঘরে থাকি, কোনো সমস্যা হবে তোমার? তোর সাথে বিছানা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। তুই যদি চাস তাহলে মাটিতে শুতে পারিস, আমি মাটিতে ঘুমাতে পারি না। ডিভোর্স নিয়ে কিছু ভেবেছিস তুই? তোমার সাথে সংসার করার ইচ্ছে আমার নেই। মানুষের মন বেঁধে রাখা যায় না, যেখানে তুমি তোমার মন তোমার প্রেমিকাকে দিয়ে বসে আছো। কথাটা বলে নীরব বিছানা থেকে বালিশ নিয়ে মাটিতে ফেলে শুয়ে পড়ে। মানালিও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মানালি ঘুম থেকে ওঠার আগে নীরব তৈরি হয়ে অফিসে চলে যায়। ঘুম থেকে উঠে মানালি নীরবকে ঘরে না পেয়ে প্রচণ্ড খুশি হয়ে সারাদিন একাই কাটায়। নিজের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। সারাদিন পরে রাতে গোসল করতে ওয়াশরুমে গেল মানালি। সেই সময় বাড়িতে ফিরে আসে নীরব। ব্যাগটা টেবিলের ওপর রাখতে শুনতে পেল মানালির ফোনের মেসেজের টোন শব্দ। কৌতূহল নিয়ে ফোনটা তুলে একটা মেসেজ তার চোখে পড়ল। এত বড় একটা সত্যি কথা তুমি কিভাবে আমার থেকে লুকিয়ে রাখলে? গতকাল রাতে তোমার আর তোমার সেই হাজবেন্ডের মাঝে কিছু হয়নি তো? কথাটা পরে নীরবের মাথায় রক্ত টকবক করে ওঠে। তখনই ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে মানালি। ফোনটা শব্দ করে বিছানার উপরে রেখে রাগান্বিত গলায় বলে, এখানে এতক্ষণ কি হচ্ছিল? এই ছেলেটাকে কার সাথে তুমি সারাদিন ফোনে কথা বলছো? আমি আমার বয়ফ্রেন্ড দীপকের সাথে কথা বলছিলাম। কেন কথা বলছিলাম তার জবাবদিহিতা আমি তোকে দেব না। অবশ্যই তুমি তার জবাবদিহি আমাকে দেবে, কারণ আমি তোমার স্বামী। তোমার জীবনের সব কিছু জানার অধিকার আমার আছে। এই ছেলেটার সাথে তুমি আর কোনো কথা বলবে না। কালকে রাতে তুই আমাকে যে কথা দিয়েছিলিস সব ভুলে গেছিস নাকি? তোর সাথে আমি আর সংসার করব না। যত দ্রুত সম্ভব তোকে ডিভোর্স দিয়ে আমি এই দীপকের কাছে চলে যাব। যদি নিজের অধিকার খাটাতে আমার উপরে জোর করিস তাহলে লকআপে তুলে নিয়ে এমন মার মারবো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, আমাকে বিয়ে করার কথা ভুলেও যাবি। স্ত্রী যদি লকআপে থাকে, স্বামীর থাকতে কোনো কষ্ট হবে না। তোমার সাথে আমার ডিভোর্স হওয়ার আগে অবধি তুমি আমার স্ত্রী। তাই আমার সামনে কখনো এই ছেলেটার সাথে কথা বলবে না, না হলে আমি তোমার বাবাকে সত্যিটা জানিয়ে দেবো। তুই আমাকে চিনিস না। আমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আমি বাঘ বা মহিষ কোনোটাই নই। তারপর তোয়ালে গলায় পেঁচিয়ে নীরব চলে গেল গোসল করতে। গোসল করে ওয়াশরুম থেকে বের হলে দেখতে পেল তার 3 বন্ধু ঘরে বসে আড্ডা দিচ্ছে। বিয়ে করে ছেলেরা ঘর থেকে বের হতে চায় না, কিন্তু নীরবের ক্ষেত্রে তার ব্যতিক্রম।
ঘরে কোনো শান্তি পায় না নীরব, তাই চলে যায় বন্ধুদের ঘরে। নীরবকে ঘরে দেখে অর্ক মজার ছলে বলে, কিরে বন্ধু, নতুন নতুন বিয়ে করেছিস তুই, এখন ভাবির কাছে থাকবি? তুই একটা আনরোমান্টিক বউ ছেড়ে বন্ধুদের কাছে এসেছিস। তুই থামবি? কালকে রাতে ওরা কি কি করেছে আমাদের কাছে বলতে এসেছে। আনন্দ ভাগাভাগি করে নিলেই তো দ্বিগুণ হয়। একটা কাজ করি, মুড়ি চানাচুর মেখে নিয়ে আসি, মুড়ি মাখা খেতে খেতে ও ফুলসজ্জার গল্প শুনবো। আহিল উঠে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে নীরবর শার্টের কলার ধরে টেনে থামিয়ে দেয়। গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বন্ধুদের কাছে শেয়ার করে। 3 বন্ধু নীরবের কথা শুনে হতাশ হয়ে যায়। অর্ক রেগে গিয়ে বলেন, পুলিশ বলে যা ইচ্ছে তাই করতে পারে। আমি ওর নামে থানায় মামলা করব। ওকে পুলিশের চাকরি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। পুলিশ যদি মানুষের জীবন নিয়ে খেলা করে তাহলে সাধারণ মানুষেরা কি করবে? এখানে মানালির কোনো দোষ নেই, এখানে সমস্ত দোষ আমি নীরবের দেখতে পাচ্ছি। কেন? ও কি করেছে? বউকে ডিভোর্স দিয়ে ও প্রেমিকের হাতে তুলে দেওয়া অপরাধ করেছে। বউয়ের চোখে মহান শাস্তি গেছে। ওর বাবা মা যেখানে ওর বিয়েটা তোর সাথে দিয়েছে, তোর কিসের ঠেকা প্রেমিকের হাতে নিজের বউকে তুলে দেওয়ার? আমি মানালিকে ভালোবাসি ঠিকই, আমি ওর স্বামী হতে পারি, তাই বলে ওর ওপরে জোর করার কোনো অধিকার নেই। আমি ওকে সোজাসুজি বলে দিয়েছি আমার উপস্থিতিতে ও কখনোই ওই ছেলের সাথে যোগাযোগ করতে পারবে না। আমি ছেড়ে দেওয়ার পরে ওর যা ইচ্ছা তাই করতে পারে। কথাটা বলে নীরব হতাশ হয়ে ঘরে ফিরে এলো। ঘরে এসে দেখলো মানালি কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। তোয়ালে বারান্দায় মেলে দিয়ে খাবার নিয়ে খেতে খেতে মানালিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো মানালি? সেটা আমি তোকে কেন বলতে যাব? আমার বিষয়ে নাক গলাবি না, চুপচাপ নিজের খাবার খা। তারপরে মানালি আবার কাজে ব্যস্ত হলো। নীরব হার না মেনে আবার বলে, তুমি আমাকে বলতে পারো আমি যদি তোমার সমস্যার সমাধান করে দিতে পারি। সামান্য একটা আর্টিস্ট হয়ে তুই আইন বিষয়ে আমাকে সাহায্য করবি? এটা তোর দিবা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নয়। খেয়ে ঘুমিয়ে পড়, অযথা আমাকে বিরক্ত করিস না। ছোট বলে কাউকে অবহেলা করা ঠিক নয়। সিংহ যখন শিকারের জালে আটকে গেছিল তখন ইঁদুর তাকে বাঁচিয়েছিল। আমিও চেষ্টা করে দেখতে পারি। ইদানিং খুনের সংখ্যা বেড়ে গেছে আর অপরাধের পরিমাণটাও বেড়ে গেছে। অপরাধীদের ধরার দায়িত্ব এখন আমার ওপর এসে পড়েছে। আমি বুঝতে পারছি না কিভাবে ধরবো। বড় তো বাতেলা দিচ্ছিলি, এবার আমাকে উদ্ধার কর। তুমি একটা জিনিস লক্ষ্য করনি, যারা খুন হচ্ছে তারা সবাই অপরাধের সাথে যুক্ত। কোনো ভালো মানুষ অপরাধীকে খুন করে দেশকে সন্ত্রাসমুক্ত করতে চাইছে। হতে পারে ওরা আইনের বন্ধু। কিন্তু অপরাধী যতই ভালো কাজ করুক না কেন, সে হত্যা করেছে, আর সে কখনোই আইনের বন্ধু হতে পারে না। তোমার সেই অপরাধীদের শাস্তি আইন দিতে পারেনি, তাই আড়ালে থেকেই সে শাস্তি দিচ্ছে। বলেই নীরব খাওয়া শেষ করে উঠে শুয়ে পড়ে মাটিতে বিছানা পেতে। কিছুক্ষণ নীরবের কথা আনমনে ভেবে মানালিও শুয়ে পড়ে। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মানালির ক্ষুধায় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে খেতে ড্রয়িং রুমে যায়। নিচে নীরবকে দেখতে পায় না। তখন ব্যতিব্যস্ত হয়ে দরজার কাছে গেলে দেখতে পারে বাইরে থেকে দরজা বন্ধ। মানালি বুঝতে পারছে না নীরব কেন বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছে। মানালিদের ঘরে পেছনে একটা দরজা আছে। মানালি সেই দরজার চাবি নিয়ে বের হয় নীরবকে খুঁজতে। মানালি একজন পুলিশ, তারা অকারণে সন্দেহপ্রবণ হয়। মানালি দরজা খুলে বাইরে গিয়েও নীরবের দেখা পায় না। বাধ্য হয়ে ঘরে ফিরে এসে বিছানায় বসে অপেক্ষা করতে থাকে নীরবের, কিন্তু ঘুমিয়ে যায় তখন। পরদিন সকালে মানালির ঘুম ভাঙলে নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে চমকে ওঠে। দেখতে পেল নীরব তৈরি হচ্ছে অফিসে যাবে বলে। মানালিকে দেখে বলে, উঠে পড়েছো? আজকে দেরিতে উঠলে যে, আজকে চাকরিতে যাবে না? যাব, তোকে আমার বিষয় নিয়ে ভাবতে হবে না। নীরব তারপরে সেখান থেকে চলে গেল। যেতে যেতে তার এক বন্ধুকে ফোন করে মানালি ও নীরবের ডিভোর্সের কথা বলে। অন্যদিকে মানালি বুঝে উঠতে পারছে না গতকাল রাতের সেগুলো স্বপ্ন ছিল নাকি বাস্তব। মানালি স্বপ্ন ভেবে তৈরি হয়ে চলে যায় চাকরিতে। অফিস থেকে নীরবের ফেরার আগে বাড়িতে ফেরে মানালি। অফিসের চাপের কারণে দীপকের সাথে কথা বলতে পারেনি, তাই পোশাক না পাল্টেই কথা শুরু করে দেয়। শুনছো, এটা সম্ভব নয়। বিয়ের আগে আমার পক্ষে তোমার সাথে রুম ডেট করা সম্ভব নয়। আমাকে ক্ষমা করো। আগে আমাদের বিয়ে হোক, তারপরে আমরা এই বিষয়ে ভাবি, কেমন? তখনই নীরব বাড়িতে ফিরে আসে। এক নজর তাকালেই মানালি ফোনটা রেখে জামা কাপড় নিয়ে গোসলের উদ্দেশ্যে বের হতে নীরব ওর হাতটা ধরে ফেলে। নিজের জিনিসপত্রগুলো বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগান্বিত গলায় বলে, বাড়িতে ফিরে এতক্ষণ কি করছিলে? আমি মাত্র এসেছি, আমি প্রচণ্ড টায়ার্ড।
এখন আমি ওয়াশরুম ব্যবহার করব। এখানে আমার কোনো দোষ নেই। তুই আমাকে শর্ত দিয়েছিলিস আমি তোর উপস্থিতিতে কখনো দীপকের সাথে কথা বলতে পারবো না, তাই বাড়িতে ফিরে তোর অনুপস্থিতিতে আমি দীপকের সাথে কথা বলছিলাম। তারপর হেলতে দুলতে মানালি ওয়াশরুমে চলে গেল। নীরব বিছানার উপরে তাকিয়ে দেখলো মানালির ফোনটা এখনো লক ছাড়া আলো জ্বলছে। এই সুযোগটাকে নীরব কিছুতেই মিস করতে চায় না, তাই মানালির ফোন চেক করতে শুরু করে। দীপক নামের একটি ছেলের সাথে মানালি দীর্ঘক্ষণ যাবৎ কথা বলেছে। মেসেজগুলো দেখে নীরবের প্রচণ্ড রাগ হয়। ছেলেটা বারবার মানালিকে রুম ডেট করার জন্য অফার করেছে। নীরব ছেলেটার ছবি ও মেসেজগুলো নিজের ফোনে নিয়ে নিল। ছেলেটাকে নীরবের কাছে সুবিধার লাগছে না। এই ছেলেটাকে সাহেস্তা করা না পর্যন্ত সে কিছুতেই শান্তি পাবে না। গত রাতের মতো আজকেও মানালির ঘুম ভেঙে গেল মাঝরাতে। নীরব অন্ধকার ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। মানালি শব্দ না করে ধীরে ধীরে উঠে বসে। নীরব বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল। মানালি চাবি নিয়ে পেছনের দরজা খুলে চলে গেল নীরবের পেছন পেছন। অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ করে নীরবকে হারিয়ে ফেলল মানালি। নির্জন রাস্তায় মানালির প্রচণ্ড ভয় করছে। ভয়ে মানালি বাড়িতে ফিরে এলো। সেখানে এসে দেখতে পারল নীরব মাটিতে শুয়ে ঘুমাচ্ছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। একটু আগে মানালি স্পষ্ট নীরবকে যেতে দেখেছিল। এখন নীরব কিভাবে এখানে শুয়ে আছে বুঝে উঠতে পারছে না মানালির পুলিশের চোখ কখনো ভুল দেখবে না, তাই ধাক্কা দিয়ে নীরবকে ঘুম থেকে উঠালো। মানালির ধাক্কায় নীরব ভয় পেয়ে তড়িঘড়ি উঠে বসলে মানালি রেগে বলে, তুই কি আমার সাথে এই রাত দুপুরে মজা করছিস নীরব? তোর এই ধরনের মজা কিন্তু আমার একদম পছন্দ নয়। আমি তোমার সাথে কি মজা করছি? আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে তুমি এই মাত্র ঘুম থেকে তুললে। এইমাত্র তুই ঘর থেকে বের হয়ে বড় রাস্তায় গিয়েছিলিস, তোর পিছনে পিছনে আমিও বড় রাস্তায় গিয়েছিলাম, তারপর তুই হঠাৎ করে উধাও হয়ে গেলি। এখন বাড়িতে এসে দেখতে পাচ্ছি তুই ঘুমিয়ে আছিস। আজকাল তুমি আমাকে ফলো করা শুরু করে দিয়েছো, তবে আমার মনে হয় তুমি ভূতের পাল্লায় পড়েছো। একটু আগে আমি ঘর থেকে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু ওয়াশরুমে গিয়ে আবার ফিরে এসেছি। এই রাত দুপুরে আমার কি কোনো কাজ নেই? আমি বড় রাস্তায় যাব? আমাকে আর বিরক্ত করো না, কালকে আমার অফিস আছে, আমাকে ঘুমাতে দাও, আর তুমিও ঘুমাও। কথাটা বলে নীরব কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। বুঝতে পারছে না রাত দুপুরে তার সাথে কি হচ্ছে। লোকেদের মুখে এতদিন ভূতের কথা শুনে এসেছিল, আজ নিজের চোখে তা দেখতে পেল। ভয়ে মানালির হাত পা কাঁপছে। একা বিছানায় শুতেও তার ভয় করছে। যখন বুঝতে পারে নীরব গভীর নিদ্রায় তলিয়ে গেছে, তখন বালিশ নিয়ে নীরবের পাশে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নীরবের ঘুম ভাঙলে নীরব উঠে দেখতে পায় মানালি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মানালিকে পরীর মতো লাগছে নীরবের কাছে। নীরব অজান্তেই তার ঠোঁট ছুঁয়ে দিলে মানালির কপালে। তারপর আস্তে আস্তে ওঠার চেষ্টা করলেই মানালির ঘুম ভেঙে যায়। মানালি চোখ মেলে নীরবকে দেখে ঘাবড়ে যায়। আমতা করে বলে, আসলে কালকে রাতে আমার প্রচণ্ড ভয় করেছে, তাই তোমার পাশে এসে শুয়েছিলাম। কখন তোমাকে জড়িয়ে ধরেছি আমি বুঝতে পারিনি। আই এম সরি। তুমি আমার একমাত্র স্ত্রী, আমাকে জড়িয়ে ধরার অধিকার তোমার আছে। আমাকে জড়িয়ে ধরা নিয়ে তোমাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। রাতে যদি কখনো তোমার ঘুম ভাঙে তাহলে আমাকে ডেকে তুলো। মুচকি হাসে মানালির কথায়, কারণ বিয়ের পর প্রথমবার মানালি তাকে তুমি করে বলছে। তারপরে তৈরি হয়ে চলে যায় অফিসে। অফিস আওয়ার শেষ করে 3 বন্ধুকে সাথে নিয়ে কথা বলছিল। তখন নীরবের মনে পড়ে গতকাল মানালির বয়ফ্রেন্ড নীরবের ছবি সে তুলে রেখেছিল। ছবিটা 3 বন্ধুকে দেখিয়ে সন্দেহজনকভাবে বলে, এই ছেলেটা হচ্ছে মানালির বয়ফ্রেন্ড। ও যথেষ্ট সুন্দর হলেও ওকে আমার ভালো লাগে না, মনে হয় ও একটা খারাপ লোক। বউয়ের বয়ফ্রেন্ডকে কোনো স্বামীর ভালো লাগবে না, তোরও নিশ্চয় ভালো লাগবে না। কথাটা সেখানে নয়, কোনো ভালো ছেলেরা বিয়ের আগে রুম ডেট করতে চায় না। এই ছেলেটা বারবার মানালিকে অফার করে চলেছে যাতে মানালি ওর সাথে রুম ডেট করতে রাজি হয়। এত দূর অন্যের বউকে নিজের করে পেতে চাইছো? ছবিটা আমাকে দেখাতো। তারপরে নীরব ছবিটা কর্ণকে দেখালে কর্ণ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এই ছেলেটাকে কিছুক্ষণ আগে মানালির সাথে পার্কের দিকে যেতে দেখেছি আমি। প্রায় ও পার্কে ঘুরতে চায়। আমি যদি জানতে পারতাম ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাহলে আরও আগেই তোকে জানাতাম। ওর কত বড় সাহস, ও আমার স্ত্রীকে রুমমেট করার অফার দিচ্ছে। চল সবাই ওকে এমন শিক্ষা দেব আর কখনো ও মানালির দিকে চোখ তুলে তাকাবে না। তারপরে 4 বন্ধু মিলে চলে গেল পার্কের দিকে। পার্কে বসে মানালি ও দীপক হাওয়াই মিঠাই খাওয়ার পাশাপাশি কথা বলছিল। নীরব সেখানে গিয়ে দীপকের শার্ট ধরে টেনে মাটিতে ফেলে দেয়।
ঘটনাটা এত দ্রুত ঘটে যে মানালি ও দীপক বুঝে উঠতে পারে না। তারপরে একের পর এক আঘাত করতে থাকে দীপকের বুকে, মাথায় ও সারা শরীরে। দীপক ব্যথায় চিৎকার করে উঠলে মানালি রেগে বলে, কি হচ্ছে এখানে? তোমরা দীপকের সাথে এমন আচরণ কেন করছো? তোমরা বোধহয় ভুলে গেছো আমি একজন পুলিশ। সব কয়টাকে জেলে নিয়ে এমন মার মারবো ওর গায়ে হাত তোলার চিন্তা মাথা থেকে বের হয়ে যাবে। নীরব মানালির কথায় কোনো জবাব না দিয়ে মারতে থাকে দীপককে। 4 বন্ধু মারতে মারতে আধমরা করে ফেলে দীপককে। দীপকের মার খাওয়া সহ্য করতে না পেরে মানালি নীরবের হাত ধরে কাছে টেনে চর বসিয়ে দেয় ওর গালে। কলার টেনে রাগে ফুসফুস করতে করতে বলে, ওর গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? ওকে ছাড়। কেন তুমি ওর সাথে ঘুরতে এসেছো? ওর সাহস কি করে হয় তোমাকে ফোর্স করার? আজকে ওর হাড় ভেঙে আমি হাসপাতালে ভর্তি করে দেব। কয়েকদিন পর আমি এই দীপককে বিয়ে করব, তাই ওর সাথে আমি ঘুরবো, তাতে তোর কি? যে অধিকারে তুই আমার ওপরে জোর খাটাচ্ছিস, 2 দিন পর তোর মুখে আমি যখন ডিভোর্স পেপার ছুঁড়ে মারবো, তখন কোথায় যাবে তোর এই অধিকার বোধ? যতদিন পর্যন্ত তোমার আর আমার ডিভোর্স হবে না, ততদিন পর্যন্ত তুমি আমার স্ত্রী। আগে ডিভোর্স হোক, তারপরে তুমি অন্য ছেলের সাথে যা ইচ্ছা তাই করতে পারো। এর আগে যদি তুমি কিছু করো, লোকে আমাকে নিন্দা করবে। বলে নীরব আবার দীপককে মারতে থাকে। রাগে ফুঁসতে ফুঁসতে মানালি সেখান থেকে চলে গেল। কিছুতেই সে নীরবকে আস্ত রাখবে না। দীপককে আধমরা করে সেখানে ফেলে রেখে নীরব তার বন্ধুদের নিয়ে বাড়ির পথে ফিরে গেল। অন্যমনস্ক হয়ে নীরব বন্ধুদের থেকে একটু পিছিয়ে গেল। সেইখানে এসে উপস্থিত হয় একদল পুলিশ অফিসার। নীরবের যাত্রাপথ তারা আটকে দেয়। নীরব কিছু বুঝে ওঠার আগেই পুলিশের লোক গায়ে হাত তুলে বলে, দাদাগিরি পেয়েছিস? এলাকাটাকে, রাস্তায় যাকে পাচ্ছিস তাকে মারছিস। চল থানায়, আজ তোকে এমন শিক্ষা দেব যে দাদাগিরি ভুলে যাবি। তারপরে নীরবকে ধরে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে যায় লকআপে। একদল পুলিশ অফিসারের আঘাত নেমে আসে নীরবের ওপরে। মারতে মারতে নীরবকে মেরে ফেলার জোগাড় করে ফেলে। কিছুক্ষণ পর মানালি এসে দেখে নীরবকে মারছে। মানালি একটা হাসি দিয়ে বলে, আমার সাথে পাঙ্গা নেওয়ার খুব শখ তোর, তাই না? আজ তোর শখের শেষ দিন। আজকে তুই বুঝতে পারবি এই মানালি কি জিনিস। বেশ কিছুক্ষণ মানালি দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবের অবস্থা দেখে বলে, ওর অবস্থা ভালো না। ওকে ধরার মতন কোনো উপযুক্ত প্রমাণ আমাদের কাছে নেই। ওকে যেখান থেকে তুলে নিয়ে এসেছিলে সেখানে ফেলে দিয়ে আসো। তখনই আর একজন অফিসার নীরবের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নীরবের মাথা ফেটে রক্ত গড়াতে থাকে লকআপের ভেতরে। নীরব জ্ঞান হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। পুলিশেরা নীরবকে ফেলে দিয়ে আসে যেখান থেকে ওকে ধরে নিয়ে এসেছিল। অন্যদিকে নীরবের বন্ধুরা নীরবকে না পেয়ে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। নীরবকে ধরে নিয়ে যায় হাসপাতালে। নীরবের মাথায় 4টে সেলাই করা হয়। শরীরের বিভিন্ন স্থান কালো হয়ে আছে মারের দাগের কারণে। জামাতার এমন অবস্থা শুনে রজত ও শ্রাবণী ও তাদের মেয়ে মানালি পৌঁছে দেয় হাসপাতালে। নীরবের জ্ঞান ফিরে। সবাই চিন্তিত হয়ে থাকে। রজত সাহেব নীরবের হাত ধরে উত্তেজিত হয়ে বলে, তোমার মতো এত ভালো একজন ছেলের ক্ষতি কে করতে চায়? কেন তারা তোমার এমন অবস্থা করেছে? তাদের সাথে তোমার কিসের শত্রুতা? নীরব আর চোখে মানালির দিকে তাকালে মানালি মাথা নিচু করে নেয়। নীরব যদি মানালির কথা বলে দেয় তাহলে রজত সাহেব মানালির উপর প্রচণ্ড রেগে যাবেন। এই জন্য নীরব মিথ্যে কথা বলে। আসলে আমি জানি না কারা আমাকে আঘাত করেছে। আমার সাথে অন্য কারোর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। এরা কেন আমাকে আঘাত করেছে আমি সেটাও জানি না। বাড়ি ফেরার পথে হুট করেই আমার সামনে এসে আমাকে জোর করে ধরে নিয়ে গেল। তারপরে আমার ওপরে সবাই মিলে অনেক নির্যাতন করে রাস্তায় ফেলে দিয়ে গেল। আমি বেঁচে আছি, এটাই অনেক। তুমি যদি কোনোভাবে তার নাম্বারটা জানতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। এই পাড়ার বাড়িওয়ালা আমি, আর গুন্ডারা আমার জামাইয়ের ওপর আঘাত করে ওদের শেষ দেখে আমি ছাড়বো। আমার মেয়ে একজন পুলিশ অফিসার। তুমি যদি জানতে পারো ওকে জানাবে। ওদের বংশ আমার মেয়ে একাই নির্বংশ করে দিতে পারবে। কি মানালি, তুই যেভাবে হোক খুঁজে বের কর কে আমার জামাইয়ের গায়ে হাত দিয়েছে। ওর হাত শরীর থেকে তুই কেটে আনবি কিন্তু। জি বাবা। পায়ে প্রচণ্ড আঘাতের কারণে নীরব হাঁটতে পারছে না। তবুও নীরব বাড়িতে ফিরে আসে। রজত সাহেব ডাক্তারের সাথে কথা বলে নীরবকে বাড়িতে নিয়ে আসা ব্যবস্থা করে। এমনকি নীরবের দেখাশোনার সমস্ত দায়িত্ব তিনি মানালির উপরে দিলেন। মানালি রেগে রেগে ঘরের সমস্ত কাজ করছিল আর নীরব তখন ফোনে গেমস খেলছিল শুয়ে। মানালির এমন অবস্থা দেখে নীরব বলে, মানালি, আমাকে একটু পানি খাইয়ে সাহায্য করবে? আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। নিয়ে খেতে পারিস না? আমাকে কেন বিরক্ত করছিস? তুমি আমার বউ,
স্বামীর সেবা করা তোমার কর্তব্য। কথা না বলে পানিটা আমাকে খাইয়ে দাও, না হলে আমি আঙ্কেলকে গিয়ে বলে দেবো তোমার কারণেই আমার এই অবস্থা। তুমি আমার পিছনে লোক লাগিয়ে আমাকে মার খাইয়েছো। মানালি বাধ্য হয়ে নীরবকে পানি খাইয়ে দেয়। তারপরে আবার কাজ করতে থাকে মানালি। কিছুক্ষণ পর নীরব মানালিকে ডেকে বলে, আমার পায়ে খুব ব্যথা করছে। তোমার গুন্ডারা আর একটু হলেই আমার পাটা ভেঙে ফেলতো। তুমি একটু আমার পাটা টিপে দাও। ইস, আমি তোমার পা টিপতে পারবো না। আমি তোমার কাজের লোক নই যে তোমার হুকুম মানবো। তুমি যদি এখন আমার পা টিপে না দাও তাহলে আমি বাবাকে গিয়ে বলে দেবো তুমি আমাকে মার খাইয়েছো। সেটা ভালো হবে কি? পায়ে তো ব্যথা, আমাকে তোর পা টিপে দিতে হবে। তাহলে বাবার কাছে বিচার দিতে যাবি কিভাবে? বিচার দেওয়ার সময় আমার পা ভালো। কথা না বাড়িয়ে চুপচাপ আমার পাটা টিপে দাও। মরতে পারিসনি? পুলিশের বাড়িতেও তোর মৃত্যু হলো না কেন? তোর জন্য আমি আজ সারা রাত ঘুমাতে পারবো না। ইচ্ছে করছে পায়ের পাশাপাশি গলাটাও টিপে দিই। একবার শুধু তুই সুস্থ হয়ে যা, তোকে আমি একদম শেষ করে ফেলবো। পা টিপে দিতে দিতে বলে মানালি। নীরব বেশ মজা নিচ্ছে। কিছুক্ষণ পর মানালি আবার বলে ওঠে, তোকে আমি ডিভোর্সের কথা বলেছিলাম, কত দূরে গিয়েছে? নাকি আদেও ডিভোর্সের আপিলই করিসনি? আমাকে তুমি নিজের মতো ভেবো না। যে আমার নয় তাকে আমি বেঁধে রাখতে পারবো না, আর যে আমার তাকে ছেড়ে দিলেও আমার কাছে চলে আসবে। তোমাকে বেঁধে রাখার কোনো ইচ্ছে আমার নেই। এরপরে কেটে গেল অনেক সময়। নীরবের পা টিপে দিচ্ছে মানালি। হঠাৎ নীরব মানালিকে উদ্দেশ্য করে বলে, তোমার আর আমার বিয়েতে তোমার চাচা এসেছিল। তিনি তো 3 নাম্বার রাস্তায় থাকেন। তাদের সাথে তোমার কোনো সম্পর্ক? তুই হঠাৎ আমার চাচার খবর নিচ্ছিস কেন? আমার চাচার সাথে তোর কিসের সম্পর্ক? সেদিন শুনতে পারলাম তোমার চাচা নাকি দুর্নীতির সাথে যুক্ত। তার বাড়িতে ভাড়াটে আসলে পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমার চাচার নামে তুই কোনো খারাপ কথা বলবি না। আমার চাচার আর বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। বলেই রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল মানালি। 2 দিন কেটে যায় এভাবে। নীরব সুস্থ হয়ে উঠলে আবার চাকরিতে জয়েন করে। অন্যদিকে মানালিও কাজে যোগ দিয়েছে। মানালি কাজ থেকে বাড়িতে ঢুকতেই শ্রাবণীকে কাঁদতে দেখে চমকে এগিয়ে গিয়ে বলে, মা, তুমি কাঁদছো কেন? বাবা কোথায়? কিছু হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তোর চাচা খুন হয়েছে। কেউ তোর চাচাকে খুন করে উঠোনে ফেলে দিয়ে গেছে। তোর বাবা এখনো সেখানে আছে। কি বলছো তুমি? কারা এমন করলো? জানি না। তোর চাচার মৃত্যুর পর পুলিশ এসে সমস্ত বাড়ি তদন্ত করে ফাঁকা ঘরে আরও কয়েকটা মৃতদেহ পেয়েছে, আর অনেকগুলো কাটা মাথা। লোকেরা বলেছে তোর চাচা নাকি দুর্নীতির সাথে যুক্ত। মানালি চমকে উঠে মায়ের কথায়। মনে পড়ে যায় নীরবের কথা। তারপরে চলে যায় চাচার বাড়িতে। সকালে খুন হওয়ার কারণে ময়নাতদন্তের পর বাড়িতে দিয়ে গিয়েছে। চাচার শেষ কাজ করে মানালি বাড়িতে এসে দেখলো নীরব গান গাইতে গাইতে গেমস খেলছে। নীরবকে আজ হাসি খুশি দেখে মানালি ফোনটা কেড়ে নিয়ে বলে, আজ তোকে খুশি খুশি লাগছে কেন? সেটাও তোমাকে বলতে হবে? তোমার কি আমাকে হাসি খুশি দেখতে কষ্ট লাগছে? কষ্ট কেন লাগবে? সন্দেহ লাগছে। আমার চাচা খুন হয়েছে। কিছুদিন আগে তুই আমার চাচার কথা বলছিলি। আজ আমার চাচা খুন হয়েছে। এই খুনের পেছনে তুই জড়িয়ে নেই তো? নীরব মানালির কথা শুনে ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, আমি খুন খারাপি দেখতেই পারি না, তাই তোমার চাচাকে দেখতেও যাইনি। সেখানে খুনের ব্যাপারটা কাকতালীয় ছাড়া কিচ্ছু নয়। আমিও বোকা, জানিস তো। তোর মতন একটি বোকা হাদারামের পক্ষে খুন করা অসম্ভব ব্যাপার। আমি ভুলে যাই তুই সেদিন গুন্ডাদের হাতে জীবন হারাতে গিয়েছিলিস। আমি বুঝে উঠতে পারি না বাবা কি দেখে তোর মতন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। বাবা আমার জীবনটাই শেষ করে দিল। আমাকে বিয়ে করে তোমার খুব আফসোস হচ্ছে মানালি। একদিন তুমি আমাকে প্রচণ্ড চাইবে, কিন্তু আমাকে পাবে না। একদিন নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করবে, দেখে নিও। মানালি নীরবের কথা শুনে তাচ্ছিল্য হাসি দিল। পরদিন নীরব অফিস থেকে বাড়িতে এসে দেখতে পেল মানালি চিন্তিত হয়ে বিছানায় বসে আছে, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। নীরব ব্যাগ রেখে মানালিকে উদ্দেশ্য করে বলে, এত চিন্তিত কেন? কোনো বিষয় নিয়ে আপসেট হয়ে আছেন? নিজের লিমিটের ভেতরে থাক। আমার জীবনে নাক গলাতে আসিস না। 2 দিন পর ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। তারপরে মানালি ফোন রেখে ওয়াশরুমে চলে গেল। নীরব কৌতূহল নিয়ে মানালির ফোন চেক করে। মানালি, তোমাকে আমি গত রাতে কি বলেছিলাম? তুমি কি যাবে আমার সাথে? তোমাকে আমি কতবার বলবো দীপক, বিয়ের আগে এসব আমার একদম পছন্দ নয়। তুমি এখন অন্য কারো স্ত্রী।
কবে তোমার ডিভোর্স হবে আর কবে আমরা বিয়ে করব। তোমাকে তো আমার আপন করে পেতে ইচ্ছে করে, তাই না? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলো আজকে আমরা রুম ডেটে যাই। নীরব খুব রেগে ফোনটা রেখে বাইরে চলে গেল। পরের দিন কথাটা বলে দীপক মানালির হাত ধরলেই মানালি হাত ছাড়িয়ে নেয়। পার্কের মানুষজন সন্দেহজনক দৃষ্টিতে মানালি ও দীপকের দিকে তাকাচ্ছে। দীপক বুঝতে পারে মানালি তার উপর রেগে আছে, তাই কিছুক্ষণ ভেবে মানালিকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার সাথে যাবে না ঠিক আছে, তবে আমাদের বাড়িতে চলো। আমার বাবা মা তোমার সাথে দেখা করতে চাইছে, অন্তত তাদের সাথে একবার দেখা করো। তুমি আমার অবস্থা বোঝার চেষ্টা করো দীপক। এখন তো আমি নীরবের থেকে ডিভোর্স পাচ্ছি না, অন্যদিকে কাজের চাপের কারণে আমি দম ফেলতেও পারছি না। একবার নীরবের সাথে আমার ডিভোর্স হয়ে যাক, তারপরে একেবারে তোমার বাবা মায়ের সাথে আমি দেখা করব। তুমি কি আদৌ আমাকে ভালোবাসো মানালি? আমি যেটা বলি তুমি না করো। তুমি কি নীরবের সাথে সারা জীবন কাটানোর চিন্তা করছো? আমি যদি নীরবের সাথে সারা জীবন কাটানোর চেষ্টা করতাম না, তাহলে তোমার সাথে আমি আর যোগাযোগই রাখতাম না। আমার তো সেটাই মনে হয়। সেদিন তুমি ইচ্ছে করে নীরবকে দিয়ে আমাকে মার খাইয়েছিলে। এখন তুমি আমাকে ক্রমশ নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছ। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এখন আমার সাথে তুমি আমার বাবা মার সাথে দেখা করতে যাবে, না হলে আজকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। মানালি বুঝতে পারে দীপক তার উপরে অভিমান করে আছে। একদিন যেহেতু মানালি দীপকের বাড়িতে একেবারের জন্য চলে যাবে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় সে আজকে দীপকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করবে। দীপককে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব এখন, চলো। সত্যি তুমি আমার বাড়িতে যাবে? বাবা মা তোমাকে দেখলে প্রচণ্ড খুশি হবে। তোমার সাথে দেখা করার জন্য তারা উতলা হয়ে আছে। তারপরে দীপক ট্যাক্সি ডেকে মানালিকে নিয়ে যাত্রা শুরু করে বাড়ির দিকে। দীপক ও মানালির যাওয়ার মুহূর্ত দেখে ফেলে অর্ক। বিষয়টা ফোন করে নীরবকে জানিয়ে দিল। কিছুক্ষণ পর ট্যাক্সি এসে থামে একটা বাড়ির সামনে। দীপক ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে মানালির হাত ধরে নামতে বলে। মানালি ট্যাক্সি থেকে নেমে আশেপাশে তাকিয়ে অনুভব করে এটা একটা বন্ধ বাড়ি, যেখানে মানুষের যাতায়াত নেই। কৌতূহল নিয়ে মানালি বলে, বাড়িটা এমন কেন দীপক? দেখে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না। আসলে বাবা মা দুজনে ভেতরে থাকে, তারা সহজে বাড়ির বাইরে বের হয় না। এজন্য বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভিতরে কেউ বসবাস করছে। আমি নিজেই তো এই বাড়িতে সহজে আসি না। মাকে আমি ফোন দিয়ে বলে দিয়েছি তোমাকে নিয়ে আসছি, এখানে দাঁড়িয়ে থেকে চল। তারপরে দীপক মানালির হাত ধরে জোর করে বাড়ির ভেতরে নিয়ে যায়। মানালি বাড়ির ভেতরে ঢুকলে পেছন থেকে দীপক দরজা বন্ধ করে দেয়। তারপরে উঁচু গলায় ডাকে তার মাকে। মা দেখো আমি কাকে নিয়ে এসেছি। তুমি মানালিকে দেখতে চেয়েছিলে না, ও তোমার সাথে দেখা করতে এসেছে। দীপকের কথায় কেউ সাড়া দেয় না। বিনিময়ে দীপক উঠে উপরে চলে যায়। মানালি বাড়িতে কারো উপস্থিতি অনুভব করে না। দীপক ওপর থেকে নামলে মানালি রেগে বলে, দীপক, তুমি কি আমার সাথে মজা করছো? এটা বন্ধ বাড়ি, এই বাড়িতে এখন কেউ নেই। আমিও মাকে পেলাম না, তুমি একটু অপেক্ষা করো, আমি মাকে ফোন করে জেনে নিচ্ছি। তারপরে দীপক কাউকে ফোন করে অন্য পাশে চলে যায় কথা বলতে। মানালি কান উঁচু করে শুনতে থাকে দীপকের কথা। কথা শেষ করে কিছুক্ষণ পর দীপক সেখানে এসে বলে, আসলে বাবা মা কিছুদিন ধরে বাড়িতে থাকতে থাকতে বোরিং হচ্ছিল, তাই কিছুক্ষণ আগে তারা বাইরে ঘুরতে বের হয়েছে। আমি আসবো সে কথা জেনেও তারা বাইরে ঘুরতে গেছে। সরি মানালি, আমি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে নিয়ে আসার কথা জানাইনি। তুমি একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবে তারা। প্লিজ, আমি এখন এই এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। তোমার বাবা মা আসুক, আমরা অন্য একদিন এসে তাদের সাথে দেখা করে যাব। একটু বোঝার চেষ্টা করো, মা আমাকে বারবার বলে দিয়েছে যাতে তোমাকে আমি বাড়ি থেকে যেতে না দিই। তারা কিছুক্ষণের ভেতরে চলে আসবে, তুমি একটু অপেক্ষা করতে পারবে না? আমি 10 মিনিটের বেশি অপেক্ষা করতে পারবো না। কিছুক্ষণের জন্য আমি তোমার সাথে দেখা করতে এসে এখানে চলে এসেছি। থানাতে আমার অনেক কাজ পড়ে আছে, এখান থেকে গিয়ে সেই কাজগুলো আমাকে সারতে হবে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি বরং তোমার জন্য কিছু করে নিয়ে আসি। বলেই দীপক চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে মানালির জন্য কফি তৈরি করে নিয়ে এলো। কফি খাওয়ার পরে মানালির মাথা ব্যথা শুরু হলো। মানালি সোফায় বসে ঝিমোচ্ছিল। তখন দীপক এসে মানালিকে বলে, মানালি তোমার শরীর খারাপ লাগছে? তাহলে তুমি আমার সাথে এসো, বাবা মা আসার আগ পর্যন্ত তুমি ঘরে বিশ্রাম নাও। না, আমি এখানেই ঠিক আছি।
মানালির কথায় পাত্তা না দিয়ে দীপক মানালিকে জোর করে নিয়ে যায় তার ঘরে। মানালি ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন দীপক ঘরের দরজা বন্ধ করে দিল। মানালি ভয় পেয়ে যায়, ঝাপসা হয়ে এসেছে তার চোখ। নেশাক্ত গলায় বলে, দীপক, তুমি দরজা কেন বন্ধ করে দিলে? দরজা খোলো। তোমার সাথে আমার পরিচয় অনেক দিনের, এবার অন্তত আমাদের মাঝে কিছু হোক। এমন কিন্তু কোনো কথা ছিল না। তুমি বলেছো তোমার বাবা মায়ের সাথে আমাকে দেখা করাবে। তোমার বাবা মা কখন আসবে? আমার বাবা মা এখানে থাকে না, আর আজ তোমাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তোর মতো এত সময় আমি আর কোনো মেয়েকে দেইনি, তাই আজকের এই সময়টা আমি নষ্ট করতে চাই না। বলেই মানালির উপর জোর করতে থাকে। তখনই সেখানে এসে উপস্থিত হয় নীরব। দরজা ভেঙে বন্ধুদের নিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে। ভেতরে ঢুকে মানালি ও দীপককে এমন অবস্থায় দেখতে মোটেও প্রস্তুত ছিল না নীরব। মানালি থেকে দীপককে ছাড়িয়ে একের পর এক আঘাত করতে থাকে অর্ক, আহিল ও কর্ণ। নীরব ছুটে গিয়ে জড়িয়ে ধরে মানালিকে। মানালি কাঁদছে আর কাঁপছে। নীরব ওকে ভরসা দিয়ে বলে, কাঁদছো কেন মানালি? এই তো আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। মানালি কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। অন্যদিকে আধমরা করে ফেলেছে দীপককে। মানালিকে ছেড়ে নীরব দীপকের কলার ধরে বলে, কত বড় সাহস তোর! তুই আমার স্ত্রীকে নিজের ফাঁদে ফেলেছিস, আর কত মেয়ের সর্বনাশ করেছিস তুই। আমি আপনার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারিনি, তার আগে আপনি চলে এসেছেন। আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। মানালির থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করব, কখনো ওর দিকে তাকাবো না। দয়া করে আমাকে ছেড়ে দিন। তোকে আমি ছাড়বো না, তোকে আমি পুলিশের হাতে দেব। মেয়েদের সাথে নোংরামি করার জীবনের মতো শেষ করে দেব। নীরব, ওকে ছেড়ে দে, ওকে পুলিশের হাতে দিলাম। মানালির এই বিষয়টা জানাজানি হয়ে যাবে। মানালির উপরে মানুষের খারাপ ইঙ্গিত করবে। যে শাস্তি আমরা ওকে দিয়েছি, এরপর আর কখনো অন্য মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। অর্কের কথা মেনে নীরব দীপককে ছেড়ে দিল। তারপরে মানালিকে পাঁচকোলা করে নিয়ে চলে গেল বাড়ির দিকে। বাড়ির কাউকে কিছু জানায়নি নীরব। জ্ঞান ফিরে এলে মানালি নিজেকে বিছানায় অনুভব করে। দেখতে পারে নীরব তার মাথার কাছে বসে মাথা টিপে দিচ্ছে। মানালি মাথা নিচু করে নীরবকে বলে, তোমার সাথে আমার একটু কথা ছিল। আসলে আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনাকে আগেই বলেছিলাম আমি আপনাকে ডিভোর্স দেব। আপনি আমাকে এতটাও বিশ্বাস করলেন না? পাকা একটা বাড়িতে একটা ছেলের সাথে যেতেও আপনার বাঁধলো না। আজকে মানালি নীরবকে তুমি বলে সম্বোধন করেছে, আর নীরব মানালিকে আপনি বলে দূরে ঠেলে দিচ্ছে। মানালি আমতা করে বলে, বিশ্বাস করো, আমি জানতাম না। সেদিন আপনি আমাকে বলেছিলেন না আপনার ব্যক্তিগত জীবনে যাতে আমি না ইন্টারফেয়ার করি? তাহলে কেন আপনি আমার কাছে জবাবদিহিতা করছেন? তারপরে নীরব সেখান থেকে চলে গেল। মানালি মুখে হাত দিয়ে কেঁদে ওঠে। যাকে সে এত বিশ্বাস করেছিল, সেই ছেলেটা মানালির সর্বনাশ করতে একবারও ভাবেনি। আর যেই ছেলেটাকে মানালি সবসময় অপমান করেছে, অবহেলা করেছে, এমনকি মেরে রাস্তার উপরে ফেলে দিয়ে গিয়েছিল, সেই ছেলেটা আজ মানালিকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে। আজকাল মানালি অফিস থেকে এসে বিছানার উপরে বসে ভাবতে থাকে কিছু। নীরব বাড়িতে ফিরলে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরব ও মানালি হচ্ছে স্বামী স্ত্রী। দীর্ঘদিন একসাথে থাকার কারণে দুইজনের মাঝখানে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। নীরব ইদানিং মানালির সাথে কথা বলে না। কিছুদিনের ভিতরে ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবে। নীরব ল্যাপটপে কাজ করছিল, তখন খেয়াল করে মানালি তার দিকে তাকিয়ে আছে। তুড়ি বাজিয়ে বিরক্ত হয়ে বলে, আমার দিকে তাকিয়ে আছেন কেন? নিজের কাজ করুন। আজকাল তুমি আমাকে আপনি করে কেন বলছো? কারণ তুমি কিছুদিন পর আমার কাছে অচেনা একটা নারী হয়ে যাবে, আর অচেনা অপরিচিত মানুষকে আমি আপনি হিসাবেই কথা বলতে বেশি পছন্দ করি। নীরব, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। আসলে আমাদের উচিত জীবনটাকে আবার নতুন করে শুরু করা। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। আমারও তাই মনে হয়। কয়েকদিনের ভিতরেই ডিভোর্স পেপারটা আমার হাতে চলে আসবে। আমি সাইন করে আপনাকে দিয়ে দেবো। আপনি সাইন করলেই জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবেন। ডিভোর্সের কথা শুনে মানালির মন খারাপ হয়ে যায়। কিভাবে সবটা শুরু করবে বুঝে উঠতে পারছে না। জড়তা নিয়ে নীরবের কাছে আবদার করে, আগামীকাল ছুটির দিন, তুমি যদি কিছু মনে না করো তাহলে কালকে আমার সাথে লাঞ্চ করবে। আমি তোমার পছন্দের সব খাবার রান্না করব। কালকে আমার ছুটির দিন হলেও আমার জরুরি কাজ আছে, তাই তোমাকে কথা দিতে পারছি না আমি থাকতে পারবো কি না। মানালি ভাবে নীরব আগামীকাল তার সাথে লাঞ্চ করবে। যত্ন করে নীরবের পছন্দের সমস্ত খাবার তৈরি করে।
নীরবের আসার অপেক্ষায় থাকে মানালি। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেলে মানালি অস্থির হয়ে ওঠে নীরবের জন্য। অধৈর্য হয়ে ফোন করলে অপর পাশ থেকে নীরব বলে, হ্যালো, কে বলছেন? নীরবের কথা শুনে মানালি প্রচণ্ড কষ্ট পায়। এই ভেবে যে নীরব এখনো মানালির নাম্বার সেভ করেনি। নিজেকে সামলে মানালি বলে, আমি মানালি বলছি। তুমি বলেছিলে আজকে আমার সাথে লাঞ্চ করবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি তো আসলে না। সরি মানালি, আসলে অফিসে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আজ আমি তোমার সাথে লাঞ্চ করতে পারছি না, অন্য একদিন লাঞ্চ করব। রাখছি। মানালিকে কথা শুনিয়ে নীরব ফোন রেখে দিল। নীরবের ফোন রাখতে মানালি কষ্ট পেয়ে কেঁদে ওঠে। সমস্ত খাবার সেখানে রেখে বেরিয়ে যায় বাড়ি থেকে। কাঁদতে কাঁদতে মানালি চলে যায় একটা পার্কে। আগে সেখানে মানালি দীপককে নিয়ে আসতো। কিছুক্ষণ সেখানে বসে নিজের কষ্টগুলো বিসর্জন দিয়ে চলে যাচ্ছিল। তখন তার নজর আটকে যায় একজোড়া কপালের দিকে। মানালি কৌতূহল নিয়ে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে ছেলেটাকে দেখার চেষ্টা করে। ছেলেটাকে সম্পূর্ণ দেখে মানালি থমকে যায়, কারণ ছেলেটি ছিল তার নীরব। কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতেই মানালি লক্ষ্য করে নীরব মেয়েটির খুব কাছাকাছি। মেয়েটার পরিচয় কিছুক্ষণ পরেই পাবেন, শুধু এইটুকু যে নাম প্রীতি। অন্যদিকে নীরব প্রীতির চোখে ফু দিয়ে সরে এলো। প্রীতি চোখ মেলার চেষ্টা করছে। নীরব হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, চোখের ময়লা দূর হয়েছে প্রীতি? আর কোনো সমস্যা নেই তো? মনে হচ্ছে দূর হয়েছে। তবে আজ আসি, কালকে আবার দেখা হবে। গুড বাই। ইস, অনেকটা দেরি হয়ে গেছে। নিশ্চয়ই মানালি এখনো আমার জন্য অপেক্ষা করছে। নীরব মনে মনে কথাগুলো বলতে থাকে। আর অন্যদিকে দূরের থেকে মানালি নীরব ও প্রীতির কথা না শুনে সেখানে গিয়ে প্রীতির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। পুনরায় প্রীতির গালে হাত তোলার চেষ্টা করলে নীরব ওর হাত ধরে ফেলে। অবাক হয়ে মানালিকে বলে, এখানে এসব কি হচ্ছে? এটা পাবলিক প্লেস, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না। তুমি একটা মিথ্যেবাদী। আমাকে বলেছিলে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তুমি আমার সাথে লাঞ্চ করতে পারবে না। কিন্তু এখানে এসে আমি দেখতে পাচ্ছি, ছি ছি, আমার ভাবলেও লজ্জা লাগে। এই মেয়ে, তোর লজ্জা করে না? একটা বিবাহিত পুরুষের সাথে এইসব করছিস, অন্যের বরের দিকে হাত বাড়াস। তুই জানিস আমি কে? লকআপে ঢুকিয়ে এমন মার মারবো যে আমার স্বামীর দিকে চোখ তুলে তাকাতেও ভুলে যাবি। মানালি প্লিজ, এখানে তোমার সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। আমি এখানে অন্য মেয়ের সাথে যা ইচ্ছা তাই করি, তাতে তোমার কেন জ্বলছে? আমি তো একবার বলে দিয়েছি তোমাকে আমি ডিভোর্স দেব। ডিভোর্স দেওয়ার পরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই আমি কি করি আর না করি তাতে তোমার মাথা ঘামাচ্ছ কেন? তুমি যখন একটা ছেলের সাথে পার্সোনালভাবে সময় কাটাতে গেছিলে, আমি কিন্তু তোমার কাজে বাধা দেইনি। দয়া করে তুমিও আমার ব্যক্তিগত জীবনে ঢুকবে না। পাবলিক প্লেসে এইভাবে অপমান করার জন্য মানালি কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে বিদায় নিয়ে নীরব বাড়িতে চলে গেল। নীরব বাড়িতে ঢুকতে রজত সাহেব নীরবকে দেখে এগিয়ে এসে বলে, মানালির কি হয়েছে তুমি জানো? মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে। কতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কোনো জবাব দিল না। না বাবা, আমি জানি না, আমি গিয়ে দেখছি কি হয়েছে। নীরব ভেতরে এসে মানালিকে কাঁদতে দেখেও কিছু বলে না, নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। মাঝরাতে নীরবের ঘুম ভেঙে যায়। মানালির গোঙানির শব্দ শুনে নীরব ঘুম থেকে উঠে যায়। মানালির কপালে হাত রেখে দেখে প্রচণ্ড জ্বর এসেছে। বাধ্য হয়ে নীরব নিজের হাতে মানালির কপালে জলপট্টি দিতে থাকে। কিছুক্ষণ পর মানালির জ্বর নেমে গেলেও ঠান্ডায় কাঁপতে থাকে। তখন নিজের কাঁথাটা মানালির শরীরে দিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন মানালির ঘুম ভেঙে গেলে নিজেকে নীরবের বাহুডোরে আবিষ্কার করে। প্রথমে একটু খুশি হলেও পরে কালকের কথা মনে পড়লে রেগে যায়। নীরবকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে বলে, অন্য একটা মেয়ের সাথে লিপ্টে থেকেও তোর হয়নি, এখন তুই আমার কাছে এসেছিস, গাছেরও খাবি তলারও কুড়াবি। মুখের ভাষা ঠিক করো মানালি। খুব লাগছে। তখন লাগেনি? ডিভোর্স দেওয়ার আগেই নতুন একজনকে ধরেছিস। আমাকে তখন বলেছিলিস বিয়ের আগে আমি কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। এখন কিভাবে তুই সম্পর্ক রাখছিস? বাবা একটা চরিত্রহীন ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তুমি সামান্য একটা বিষয় নিয়ে এমন রাগ করছো কেন মানালি? এমন কিচ্ছু হয়নি, তোমার দেখার ভুল ছিল। অফিস থেকে ফেরার সময় প্রীতির সাথে আমার দেখা হয়েছে। তখন দরকারি কথা বলার জন্যই আমরা পার্কে বসেছিলাম। পাশে একজন বাদাম খাচ্ছিল, তার খোসা উড়ে প্রীতির চোখে পড়ে। আমি ফু দিয়ে সেটা সরানোর চেষ্টা করছিলাম। সব বিষয় নিয়ে এত রাগ করলে চলে না। তুমি আমার স্ত্রী, তোমার সাথে আইনিভাবে আমার সেপারেট হওয়ার আগে পর্যন্ত আমি কোনো সম্পর্কে যাব না।
তারপরে নীরব তৈরি হতে থাকে অফিসের জন্য। মানালির খারাপ লাগে, কারণ সে অকারণে নীরবকে এতগুলো বাজে কথা বলেছে। এর মধ্যে পেরিয়ে গেছে আরও কয়েকদিন। মানালি নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে আজকে আবার রান্না করেছে। রান্না করে সেজেগুজে নীরবের জন্য অপেক্ষা করছে। রাত হয়ে যায় কিন্তু নীরব বাড়িতে আসে না। মানালি নীরবের নাম্বারে কল করলে নীরব ধরে না, তাই টেবিলের ওপরে খাবার সাজিয়ে নীরবের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এভাবে গভীর রাত হয়ে গেলে নীরব বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে মানালিকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে ডাক দিল। মানালি, এভাবে ঘুমিয়ে আছো কেন? বিছানায় গিয়ে ঘুমাও। সরি, আসলে সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। একেই তুমি আসোনি, তারপরে মেয়েটার সাথে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি কি খাবার খেয়েছো? না হলে চলো একসাথে খাই। তারপরে নীরব খাবার বেড়ে নিজের হাতে মানালিকে খাইয়ে দিল। মানালি মুচকি হাসে। মাঝরাতে মানালির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখতে পায় নীরব ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মানালি কিছুক্ষণ শুয়ে থাকার ভান করে নীরবের পিছন পিছন খুব সাবধানতা অবলম্বন করে চলে যায়। মানালি দেখতে পেল নীরব তার অফিসের ভেতরে চলে গেল পাঁচিল টপকে। নীরবের পেছন পেছন তার 3 বন্ধুও গেল। মানালিও পাঁচিল টপকে ভেতরে গেল। সেখানে গিয়ে দেখতে পারল একদল গুন্ডারা একটি লোকের মাথায় বন্দুক তাক করে আছে। নীরব বন্দুক নিয়ে লোকটির আশেপাশে ঘুরে বলে, পাপের টাকায় আজ তুই দেশের নাম্বার 1 বড়লোক। তোর এইসব টাকা দুর্নীতি করে উপার্জন করা। আজ 6 মাস ধরে তোকে আমি কুত্তার মতো খুঁজছি, অবশেষে তোকে হাতের মুঠোয় পেয়েছি। কারা তোরা? আমার কাছে তোদের কি চাই? আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তোদেরকে আমি কোটি টাকা দেব। কোটি টাকা দিয়ে আমার কি কাজ? আমার তো সব কিছুই লাগবে, টাকা পয়সা থেকে শুরু করে এমনকি তোর জীবনটাও আমার লাগবে। তারপরে নীরব পরপর 5টা গুলি করে সেই লোকটার মাথায়। রক্তে অফিস ভেসে যেতেই মানালি ভয়ে সেখান থেকে বাড়ি ফিরে। মানালি বুঝতে পেরেছে এতদিন যে খুনগুলো হতো তা নীরব করত। নীরব তার কাজ শেষ করে বাড়িতে ফিরলে মানালি তাকে প্রশ্ন করে, এতক্ষণ তুমি কোথায় ছিলে নীরব? ওয়াশরুমে গেছিলাম। মানালি তার বন্দুকটা বের করে নীরবের দিকে তাক করে হুমকি দিয়ে বলে, তুমি কেন আমাকে মিথ্যে বলছো? আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। তুমি আর তোমার বন্ধুরা মিলে একজন মানুষকে খুন করে এসেছো। তুমি আজ আমার কাছে ধরা পড়ে গেছো। তুমি হচ্ছে একজন মাফিয়া যে আড়াল থেকে মানুষ খুন করে। কেন এমন কাজ করছো? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তারপরে নীরব এগিয়ে যেতে থাকে মানালির দিকে। মানালি পিছিয়ে যেতে যেতে বলে, তুমি একদম আমার দিকে এগোবে না কিন্তু, তাহলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। মুখোমুখি দাঁড়িয়ে ওর হাতের বন্দুক ধরে বলে, তুমি কি আমাকে গুলি করতে চাও? আমি কি তোমাকে মানা করেছি? আমার বুকে গুলি করো, আজকেই শেষ হয়ে যাই আমি। আমি কোনো সৎ মানুষকে খুন করিনি। তুমি আশেপাশে তাকিয়ে দেখো, সেই মানুষগুলো খুন হয়েছে যারা অন্যায়ের সাথে যুক্ত। তোমার চাচা ভাড়া দেওয়ার নাম করে ভাড়াটেদের খুন করে মাথা বিদেশে পাচার করত। অটো চালক মিশু সাধারণ যাত্রীদের ওপরে নির্যাতন করত। আর আজকে আমি যাকে খুন করেছি সে তার অফিসের কর্মীদের নিখোঁজ করে দেয়। তারপরে নীরব মানালির হাত থেকে বন্দুকটা নিয়ে মানালির দিকে তাক করে হাসতে হাসতে বলে, এবার আমি তোমাকে শ্যুট করি। আমার টার্গেট কখনোই মিস হয় না। তোমাকে আমি এখানেই শেষ করে দেই। এটা কিন্তু ঠিক নয় নীরব। তুমি যতই মহৎ কাজ করো না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। তুমি ওদেরকে আইনের হাতে তুলে দিতে, আইন ওদের শাস্তি দিত। তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি স্যালেন্ডার করে দাও। তুমি যদি আমার কাছে স্যালেন্ডার করো তাহলে আদালতে আমি তোমার হয়ে আপিল করব, যাতে ওরা তোমার শাস্তি কমিয়ে দেয়। আমার শাস্তি তুমি কমাবে? আচ্ছা, এই নাও বন্দুক, আমাকে ধরে নিয়ে যাও। মানালি নীরবের কথা মতো নীরবকে নিয়ে থানায় গেল। আর লকআপে জায়গা হলো নীরবের। আমি এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তুমি খুন করতে পারো। মানালির কথা শুনে নীরব মুচকি হাসি দিল। হঠাৎ এমন সময় থানার সামনে 10-12টা গাড়ি এসে থামলো। মানালি বাইরের দিকে তাকাতে চমকে গেল। এটা কি করে সম্ভব? এত আর্মি বিএসএফ এর গাড়ি কেন হঠাৎ? মানালির সামনে হাজির হলো এক আর্মি কমান্ডো আর বলল, আমি খবর পেলাম আমাদের এক আর্মি অফিসারকে থানায় আটকে রেখেছেন। কই না তো স্যার, আমাদের থানায় কেন কোনো আর্মিকে আটকে রাখবো? আপনার কোথাও ভুল হচ্ছে। কই চলুন ভেতরে দেখি। কথা বলতে বলতে কমান্ডো থানার ভিতরে প্রবেশ করলো আর ভেতরে গিয়ে নীরবকে দেখিয়ে বলল, এটা কি করেছেন? কমান্ডো অফিসার নীরবকে কোন সাহসে
আপনারা থানায় আটকে রেখেছেন? এ কথা শুনেই থানার বড় অফিসাররা সেখানে ছুটে এসে বলে, স্যার আপনি কি বলছেন? ও একটা খুনি, মাফিয়া। আপনাদের কোথায় সমস্যা হচ্ছে? মিস মানালি ওকে হাতে নাতে ধরেছে। থামুন আপনি, না জেনে অযথা বকবক করবেন না। যাকে আপনারা থানায় আটকে রেখেছেন সে হলো এই দেশের এক উচ্চপদস্থ আর্মি অফিসার। সকল গুন্ডাদের ধরার জন্য এতদিন সাধারণ এমপ্লয়ি হিসেবে চাকরি করছিল, সুযোগ বুঝেই তাদের শেষ করেছিল। নীরবের বিষয়ে দুই অফিসারের কথা শুনে মানালি থমকে যায়। যে ছেলেটাকে এতদিন অবহেলা অপমান করেছিল সে নাকি আর্মি অফিসার। নীরবকে তাড়াতাড়ি সেখান থেকে ছেড়ে দিল, আর নীরব মানালি বাড়ি চলে গেল একসাথে। কেউ কোনো কথাও বলল না। নীরব বাড়ি পৌঁছে টেবিলের নিচ থেকে একটা কাগজ বের করে মানালির হাতে দেয়। মানালি কাগজটা ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা তাদের ডিভোর্স পেপার। নীরব ইতিমধ্যেই সাইন করে দিয়েছে। মানালি সাইন করে দেওয়ার পর আদালত তাদের ডিভোর্স মঞ্জুর করবে। মানালি পেপারসটাকে কয়েক খণ্ড করে ছিঁড়ে ফেলে। তা দেখে নীরব বলে, এটা তুমি কি করলে মানালি? এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তুমি এখন এই পেপারটা ছিঁড়ে ফেললে? আবার পেপার জোগাড় করতে আমাকে অনেক কষ্ট পেতে হবে। আমার আর পেপার চাই না নীরব, আমার তোমাকে চাই। আমি একটা ছেলের পিছনে ঘুরে তোমাকে অনেক অপমান করেছি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম ও আমার যোগ্য নয়। বাবা যাকে আমার জন্য ঠিক করেছে সেই আমার যোগ্য। 2 দিন আমি শাড়ি পরে রান্না করে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি নীরব, প্রচণ্ড। কথাটা বলে মানালি নীরবকে জড়িয়ে ধরে। নীরব মুচকি হেসে বলে, আমি তোমাকে বহু আগে থেকেই পছন্দ করতাম। টেলিভিশন সংবাদপত্রে নীরবের বীরত্বের কথা প্রকাশ করার পরে নিলয় ও তার স্ত্রী ছুটে আসে নীরবের কাছে। নিজেদের ভুলের জন্য ক্ষমা চায় উভয়ে। নীরব তার ভাই ভাবির ওপরে অভিমান করে থাকতে পারে না, তাই মানালিকে নিয়ে পাড়ি জমায় তাদের গ্রামে। হ্যালো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, গল্পটা শুনলে, এবং ভিডিও তোমাদের ভালো লাগে বা গল্প তোমাদের ভালো লাগে বলেই ভিডিওতে লাইকও করো, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলে যাও। তাই তাড়াতাড়ি যাও কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দাও তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর হ্যাঁ, যারা তোমরা একদমই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে বলছি অবশ্যই ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে রেখো, কারণ খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর গল্প আসতে চলেছে।